সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা হচ্ছে আমাকে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শোনা যায়? আচ্ছা। সবাইকে ওয়েলকাম আমাদের নতুন যে ব্যাচ, সেই ব্যাচে আমাদের একটু ওয়েট করি আমরা, যদিও 8:30টায় স্টার্ট করার কথা। আর 2-1 মিনিট সময় নেই, আর 2-1জন জয়েন করার কথা। আসলে আমরা স্টার্ট করি। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের সেশনে। তো আজকের আমাদের যে ক্লাসটা, এটা অ্যাকচুয়ালি জাস্ট একটা মানে ওরিয়েন্টেশন ক্লাস আর কি, যে ওভারঅল আমাদের এফসিপিএস পার্ট 1 সার্জারির জন্য আমরা যে প্রিপারেশন নিব সেই ক্ষেত্রে কি কি স্ট্র্যাটেজি আমরা ফলো করতে পারি। তারপর হচ্ছে আমাদের স্টাডি রিসোর্স, কোন কোন অ্যাকচুয়ালি রিসোর্স, তো অ্যাকচুয়ালি আমরা বলি যে এফসিপিএস পরীক্ষার জন্য বেলি লাভ ইটসেলফ এনাফ। তার সাথে আমাদের মানে ক্লিনিক্যাল পোর্শনের জন্য আর বেসিক সাবজেক্টের জন্য আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি সবগুলো থেকে সিলেক্টিভ কিছু পোর্শন পড়তে হয়। তো সেই প্রিপারেশনটাই অ্যাকচুয়ালি একটু গুছিয়ে নিয়ে আসার জন্যই আসলে আমাদের কোনো কোচিং বা একটা সেট আপের হেল্প লাগে। তো আপনাদের সেই কাজে সাহায্য করার জন্যই আসলে
আমরা বা আমাদের এই নতুন ব্যাচটা চালু করা। তো আমাদের সার্জারি টিমের বেশ কয়েকজন মেন্টর আছেন, বাট সব ক্লাসে তো আসলে সবাই এরকম অ্যাভেলেবল থাকেন না। তো রিপ্রেজেন্টেটিভ হিসেবে আজকে আমি আছেন, আমার সাথে আমাদের আরেকজন ডক্টর ডক্টর মৃদুল ভাইয়া আছেন। ভাইয়া অলরেডি জয়েন দিয়েছেন। তো আমি ফার্স্ট একটু ভাইয়াকেই হ্যান্ড ওভার দিতে চাই। ভাইয়া হচ্ছে আপনাদের সাথে ওভারঅল আমাদের এফসিপিএস সার্জারির ক্যারিয়ার পার্সপেক্টিভ, দেন সাবজেক্ট চয়েস, দেন ভাইয়ার মতো করে যে অ্যাকচুয়ালি প্রিপারেশন স্ট্র্যাটেজি কিরকম, ওভারঅল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবেন। দেন আমি আমার নেক্সট যে সেশন সেখানে আমি অ্যাকচুয়ালি আমাদের প্রিপারেশনটাকে আরেকটু কিভাবে স্মুথ করা যায়, একটু কিভাবে ইজি করা যায়, সেভাবে সেই টপিকগুলো নিয়ে কিছু কথা বলবো। তো আমি ফার্স্টে মৃদুল ভাইকে হ্যান্ড ওভার দিচ্ছি। ভাইয়া শুনতে পাচ্ছেন মৃদুল ভাই? আমার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাই, পারফেক্ট শোনা যাচ্ছে। আপনি ভাই তাহলে যদি একটু সবার সাথে একটু কথা বলেন, আমি একটু মিউট করতেছি। স্লাইডটা তাহলে একটু কাইন্ডলি করে দেন। আমি শেয়ার দিব। আপনি শেয়ার দেন স্লাইড। আচ্ছা ঠিক আছে ভাই, 1 মিনিট। আসসালামু আলাইকুম সবাইকে। মুহিব ভাই কি আহ, আছেন? শোনা যাচ্ছে? বা যিনি আছেন একটু কাইন্ডলি বলবেন শোনা যাচ্ছে কিনা। জি ভাইয়া, পারফেক্ট। আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ভাই, ভাই একটু স্লাইড গুলো তাহলে চেঞ্জ করে দেন একটু। তো আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডক্টর মৃদুল সরকার। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে এফসিপিএস পার্ট 2 ট্রেনিং তে আছি। তো আমাদের আজকের সেশনটা হচ্ছে হাউ টু প্রিপেয়ার ফর সার্জারি পার্ট 1। সরি, আমার গলা একটু প্রবলেমের জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। তো আমাদের প্রথম আজকের মুহিব ভাই তো আছেন, তিনিও কথা বলবেন আপনাদের সাথে। তো আমার পোর্শন হচ্ছে ক্যারিয়ার অ্যাসপেক্ট অ্যাজ সার্জারি। আমরা সবাই সার্জারিতে অনেকেই আগ্রহী ক্যারিয়ার করতে, কিন্তু আসলে ক্যারিয়ার সম্পর্কে আমরা খুব একটা অবগত নই। কারণ আমার ক্ষেত্রে আমি বলি, আমি যখন প্রথম এই সার্জারিতে ক্যারিয়ার করার চিন্তা ভাবনা করলাম, তখন আমি অনেক কিছু আহ, প্রশ্ন, যেগুলো আমি নিজে আমার আমার সিনিয়র বা আমার যারা কলিগ আছে তাদের কাছ থেকে আমার জানতে হয়েছে, অর্থাৎ সার্জারির ক্যারিয়ার এসপেক্টে কি কি জিনিস আমাকে, এর অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এই সমস্ত জিনিসগুলা। তো অ্যাজ এ ক্যারিয়ার আপনি কেন সার্জারিকে চয়েস করবেন? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, যে হোয়াই সার্জারি। অনেক সাবজেক্ট আছে, মেডিসিন আছে, মেডিসিনের অনেক ব্রাঞ্চ আছে, তো সার্জারি কেন? এর কারণ হচ্ছে যে সার্জারির ভার্সাটিলিটি অফ দ্য জব, এই জবের যে একটা ভার্সেটাইল ব্যাপার আছে। যেমন আপনি যদি মেডিসিনে যান, সেক্ষেত্রে আপনার পেশেন্ট দেখতে হবে এবং সারাদিন হয়তো বা বসে চেম্বার করতে হবে। কিন্তু আমাদের অনেকেই আছে যারা আমরা এই হয়তো বা একটানা টেবিল ওয়ার্ক বা ডেস্ক জব করতে পছন্দ করি না, দেখা যায় যে সারাদিন, আবার অনেকের একঘেয়েমিও লাগে। তো তাদের জন্য সার্জারিটা একটা ভালো অপশন। কেন ভালো অপশন? আপনি একই সাথে এখানে পেশেন্টও দেখতে পারবেন, আবার একই সাথে আপনি তার আপনার স্কিল আপনি শো করতে পারবেন। স্কিল শো করবেন কিভাবে? আপনি আপনার পেশেন্ট যেমন ড্রাগ দিয়েও ট্রিট করবেন, আবার সেই পেশেন্টকে আপনি সার্জারির মাধ্যমেও ট্রিট করতে পারবেন। তো এই যে যে ভার্সেটাইলিটি, এটা হয়তো বা আমি মনে করি যে শুধুমাত্র সার্জারিতেই আছে। এই জন্য এই সার্জারিটাকে আমরা চয়েস করি। আবার অনেকের ক্ষেত্রে চিন্তা করেন যে অনেকে একটু আছেন যারা একটু একাডেমিক ভাবে থাকার চেষ্টা করেন, যে হ্যাঁ আমি পড়াশোনা করব, বা আমি
রিসার্চে যাব। তো সার্জারি এমনই একটা সাবজেক্ট যেখানে আপনি চাইলেই আপনি একই সাথে টিচিং প্রফেশনেও যেতে পারবেন, আবার রিসার্চ রিসার্চ লাইনেও যেতে পারবেন। তো দেখা যাচ্ছে যে আপনি একই সাথে অনেকগুলা কাজ, যদি আপনার যে ভালো লাগার যে কাজগুলো সেগুলো আপনি কন্টিনিউ করতে পারবেন। এরপর আসুন যে আপনার স্কিল শো। আমরা সবাই চাই যে আমাদের যে নিজস্ব যে স্কিলটা সেটা সবাইকে আমরা সকলের সামনে প্রেজেন্ট করার জন্য। তো আপনি যতই যতগুলো রোগী দেখেন না কেন, যতগুলো রোগীকে আপনি মেডিসিন দিয়ে ট্রিট করেন, কিন্তু সার্জারি হচ্ছে এমনই একটা সাবজেক্ট যেখানে আপনার স্কিলটা আপনার থেকে কেউ নিতে পারবে না। অর্থাৎ আপনি যে জিনিসটার জন্য আপনি পারফেক্ট সেটা আপনি ছাড়া আর কাউকে দ্বারা হবে না। এটা হচ্ছে সার্জারির একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে মেডিসিন, হ্যাঁ, আমাদের মেডিসিন সেক্টরে দেখা যায় যে না, আমরা এক একই ডিজিজের জন্য আমরা 2-3 জন 4 জন বা 5 জন কনসালটেন্টকে আমরা চয়েস করলাম। সার্জারির ক্ষেত্রেও করা যায়, কিন্তু দেখা যায় যে কিছু সার্জারি, যেমন আমাদের বাংলাদেশে এমন অনেক সার্জনই আছে যে যারা ওই সার্জারির ক্ষেত্রে তারা একেবারে পায়োনিয়ার, শুধুমাত্র ওই সার্জারিটার ক্ষেত্রে। এরকম অনেক উদাহরণ আছে। এই উদাহরণগুলো হয়তো আপনারা যারা সামনে সার্জারিতে ক্যারিয়ার করবেন আপনারা পাবেন, যে হ্যাঁ, ওই স্যারকে দিয়ে এই সার্জারিটা করানোটা একেবারে সেফেস্ট একটা ডিসিশন। তো এটাও একটা সার্জারিতে ক্যারিয়ার করার একটা আরো বড় ইম্পর্টেন্ট বিষয়। নেক্সট অফ অল আসি যে দিন শেষে তো আমরা সবাই মানুষ, আমাদেরও কিছু সোশ্যাল দায়বদ্ধতা থাকে, আমাদের নিজেদের জীবন যাপনের জন্য আমাদেরও কিছু ফাইন্যান্সিয়াল হেল্প দরকার হয়। তো সার্জারি সাবজেক্টটা, এটা কখনোই দেখা যাবে যে আপনাকে এই জিনিস নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না যে হ্যাঁ, আমার ভবিষ্যতে কি হবে, আমার ফাইন্যান্সিয়াল দিকে কি হবে। তো এটা একটা ভালো অপরচুনিটি যারা সার্জারিতে ক্যারিয়ার করবেন, যেটাও আমাদের একটা বড় সাপোর্ট হবে। হ্যাঁ, হয়তোবা অনেকের কাছে আপনারা শুনতে পারবেন যে না, সার্জারিতে গেলে একটা নির্দিষ্ট এই এই বয়সের পরে কোনো আহ, এর ফাইন্যান্সিয়াল সাপোর্ট আসে না, বা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপনাকে ফাইন্যান্সিয়ালি অনেক মানে সমস্যায় থাকতে হবে। কিন্তু আসলে ব্যাপারটা সব ক্ষেত্রে যে একই রকম হয় তা না। তো ওভারঅল ব্যাপার হচ্ছে যে এই সার্জারির ক্ষেত্রে ক্যারিয়ার অ্যাসপেক্ট আপনাকে অনেক ভাস্ট একটা ফিল্ড করে দিবে, যে এই সার্জারি তে আপনি কেন ক্যারিয়ার করবেন এই জন্য। এখন সার্জারির ক্যারিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ডিগ্রি আছে। তো অনেক ধরনের ডিগ্রির মধ্যে এফসিপিএস আছে, এমএস আছে, ডিপ্লোমারও কিছু সাবজেক্ট আছে যেগুলোতে সার্জারি ফ্যাকাল্টিতে যাওয়া যায়, যেমন অর্থোপেডিক্স, ইএনটি বা অপথ্যালমোলজি। তো আপনি যেখানেই যান দেখা যাবে যে আহ, বা যেই সাবজেক্টে আপনি ক্যারিয়ার করতে যান সেই সাবজেক্টে আপনি কোন ডিগ্রিটা চয়েস করবেন, এটাও একটা বিষয়। এখন হোয়াই নট এমএস, হোয়াই নট ডিপ্লোমা, বাট হোয়াই এফসিপিএস, এটাও একটা বড় কোশ্চেন যে কেন আমরা এফসিপিএস এ আসবো। এফসিপিএস এ আসার একটা বড় কারণ হচ্ছে যে আপনি আপনার নিজের ইচ্ছা মতো একটা প্রতিষ্ঠানে আপনি তার ট্রেনিংটা কমপ্লিট করতে পারবেন। যেমন অনেকে আছে যে যারা একটু পেরিফেরিতে থাকেন বা তাদের ফ্যামিলি ইস্যুটা সমস্যা হয় ট্রেনিং এ ঢোকার জন্য, তো তারা যদি নিজের কাছে আশেপাশে কোনো একটা ইনস্টিটিউটে আপনি চাইলেই ট্রেনিং এ জয়েন করতে পারবেন। কিন্তু দেখেন এমএস এর ক্ষেত্রে, এমএস এক্সামের ক্ষেত্রে আপনাকে কিন্তু ইনস্টিটিউট আপনার নিজের চয়েস আপনি পারবেন না, এবং একই ইনস্টিটিউটে আপনাকে 5 বছর কাটাতে হবে। যেমন আপনার বাড়ি হয়তো হতে পারে চিটাগাং, আপনার এমএস এর ইনস্টিটিউট পড়লো রাজশাহী। তো এই আপনি চিন্তা করেন যে আপনার বাড়ি থেকে আপনার ফ্যামিলি থেকে কত দূরে এই ইনস্টিটিউট। আবার একই সাথে ওই ইনস্টিটিউটে কিন্তু আপনাকে 5 বছর পুরোটা কাটাতে হবে। তো দেখা যাবে যে অনেক নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারবেন বা যাই। কিন্তু এফসিপিএস এর একটা বড় সুবিধাজনক দিক হচ্ছে যে আপনি যে কোনো ইনস্টিটিউট যে কোনো সময় পরিবর্তন বা যে কোনো সময় চয়েস করতে পারবেন। এতে করে আপনার কোনো নির্দিষ্ট বাধা ধরা ইনস্টিটিউটের ওয়েট করতে হবে না, বা নির্দিষ্ট বাধা ধরা ইনস্টিটিউটে আপনাকে ক্যারিয়ারের জন্য চিন্তা করতে হবে না। এই জন্য আমরা বড় একটা এটা সুবিধা চিন্তা করি যে এফসিপিএস টা ইম্পর্টেন্ট কেন। এরপর আসুন যে কাজ শেখার সুবিধা। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কাজ শেখার সুবিধা এফসিপিএস সার্জারিতে অনেক বেশি। কেন বেশি? কারণ এমএস এর ক্ষেত্রে আপনি দেখবেন যে এমএস এর ক্ষেত্রে আপনাকে রেগুলার ক্লাস করতে হবে, ব্লকে যেতে হবে, একাডেমিক সেশন নিয়ে করতে হবে। হ্যাঁ, এফসিপিএস এও এগুলো আছে, তবে এফসিপিএস এ আপনি যদি চান যে আপনি সারাদিন শুধু কাজ শিখবেন, আপনি সেটাও আপনি পারবেন। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ইস্যু ফর
ক্যারিয়ার ইন সার্জারি এজ এই সার্জারিটা আপনাকে আর যাই করুন না করুন, আপনি পড়াশোনা যতটুকু করবেন এইখানে, পড়াশোনা তো অবশ্যই করতে হবে, কিন্তু আপনি কি যদি কাজ না শিখতে পারেন আপনার কিন্তু আলটিমেটলি এই স্পেশালিটি ডিগ্রির কোনো মূল্য থাকবে না। তো একই সাথে আমাদের পড়তেও হবে, আবার কাজ শেখার স্কোপ পেতে হবে। এবং কাজ শিখতে হবে কেন? আপনি অনেকে অনেকে ভাবে যে হ্যাঁ আমরা পাশ করার পরে কাজ শিখি, আসলে ব্যাপারটা পাশ একবার করে গেলে এই পাশ করা এই কাজ শেখাটা কিন্তু আর হয়ে ওঠে না। নেক্সট আসি যে আমাদের এফসিপিএস আমাদের এখন বর্তমানে অনারিয়ামটা দিচ্ছে, এবং যেটাই দেখ একটা মোটামুটি একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের অনারিয়াম দিচ্ছে, যদিও এটা এমএসএও দেয় বা অন্য সাবজেক্টেও দেয়। তো এত কিছু সুবিধার সাথে এফসিপিএস এও এই জিনিসটা আমরা পাচ্ছি। এই ছিল আপনার ক্যারিয়ার অ্যাসপেক্ট সম্পর্কে, যে আমরা কেন এই সার্জারিতে ক্যারিয়ার করবো, এতগুলা জিনিস। নেক্সট আমাদের টপিকটা হচ্ছে যে সাবজেক্ট চয়েস, হাউ টু চুজ দ্য সাবজেক্ট। এখন আপনারা বলতেই পারেন যে আমরা তো সার্জারিতে ক্যারিয়ার করবো, তো হোয়াই সার্জারির মধ্যে আবার কেন সার্জারি সাবজেক্ট চয়েস করতে হবে? এখন সাবজেক্ট চয়েস এই জন্যই চয়েস করতে হবে, সার্জারির মধ্যেও এখন বিশেষ করে ইদানিং অনেক ব্রাঞ্চ চলে এসেছে, যেগুলো আগে একটা সময় শুধুমাত্র এমএস ছিল, এমএস কোর্সে ছিল, কিন্তু সেই সাবজেক্ট গুলাই এখন এফসিপিএস অর্থাৎ বিসিপিএস এর স্যাররা সেই সাবজেক্ট গুলো এফসিপিএস কোর্সের মধ্যে নিয়ে এসেছেন, লাইক ইউরোলজি, নিউরোসার্জারি, কার্ডিওভাস্কুলার সার্জারি, থোরাসিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি, কোলোরেক্টাল সার্জারি, আরো অনেক কিছু। তো সুবিধাটা হচ্ছে কোথায়? এই সবগুলোর প্রিপারেশন অ্যাজ এ হোল সেম, অর্থাৎ আপনি একই প্রিপারেশন নিয়ে আপনি চাইলে যে কোনো ফ্যাকাল্টি বা যে কোনো সাবজেক্টে পরীক্ষা দিতে পারবেন, কিন্তু চয়েস করতে হবে আপনাকে যে আপনি কোন সাবজেক্টে যাবেন। এখন এই চয়েসের ক্ষেত্রে আমাদের অনেক জিনিস মাথায় রেখে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ফার্স্ট অফ অল যদি আমি দুই তিনটা উদাহরণ আপনাদের দেই, ধরুন আপনি আমাদের প্রথম তিনটা কয়েকটা সাবজেক্ট যদি আমি বলি, এক নাম্বার হচ্ছে জেনারেল সার্জারি। আমি নিজে জেনারেল সার্জারির ট্রেনি। তো আমি কেন জেনারেল সার্জারি চয়েস করেছি? আমার জেনারেল সার্জারি চয়েস করার একটাই কারণ হচ্ছে যে এই জেনারেল সার্জারিতে কাজের পরিধিটা তুলনামূলক অন্য ফ্যাকাল্টি থেকে বেশি। কেন বেশি? কারণ আপনি যখন এই জেনারেল সার্জারির কোর এবং অ্যাডভান্স ট্রেনিং এ থাকবেন, তখন দেখা যাবে যে আপনি জেনারেল সার্জারিতে থেকেও আপনি চাইলে অন্য ফ্যাকাল্টির যে কাজগুলো, অর্থাৎ একটা একটা চেস্ট ড্রেন দিবেন, এটা চেস্ট ড্রেন এখন মনে হইতেই পারে যে এটা তো থোরাসিক সার্জারির মধ্যে পড়ে, আপনি এটাও যেমন করতে পারবেন। আপনি চাইলে একটা ইউরোলজির অপারেশন যদি আপনি সেটা শিখতে পারেন, যেমন একটা ইউরোটোলিথোটমি বা একটা এপিডিডাইমাল সিস্ট এক্সিশন বা একটা হাইড্রোসিল অপারেশন, এই সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন জেনারেল সার্জারিতে থাকলে। এরপর আসি ইউরোলজি। এখন ইউরোলজির এটা একটা স্পেশালিটি সাবজেক্ট, এটা মানে খুব বেশি দিন মনে হয়নি আমার জানার মতে যে এফসিপিএস এসেছে। তো এই ইউরোলজিস্ট কেন আপনি চয়েস করবেন? প্রত্যেকটা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস নিজের চিন্তা করতে হবে, আপনি কোথায় থাকবেন ক্যারিয়ারের পর। এখন ধরেন আপনি ক্যারিয়ার আপনার পার্ট এফসিপিএস 2 পার্ট কমপ্লিট হওয়ার পরে আপনার নিজের একটা চিন্তা হলো যে না, আমি ঢাকা বা কোথাও যাব না, আমি আমার নিজের জেলা শহরে প্র্যাকটিস করব। এখন আপনি নিজের জেলার শহরে যদি প্র্যাকটিস করতে চান, স্বাভাবিকভাবে নিউরো সার্জারির মতো একটা সেন্সিটিভ সার্জারি বা একটা মেশিন ডিপেন্ডেন্ট এবং মাল্টিডিসিপ্লিনারি একটা ডিপেন্ডেন্ট সার্জারি আপনি চাইলেই একটা মফস্বলে যে করতে পারবেন না। এর জন্য আপনাকে তার সাথে কিছু ইনস্ট্রুমেন্ট দরকার এবং আদার কিছু হেলথ পার্সোনালও দরকার হবে। তো এইটা একটা বড় বিষয় যে আপনি আপনার ক্যারিয়ার আপনি কোথায় সেটেল করবেন। আপনি যদি ঢাকা বেসড হয়ে থাকেন, আপনার জন্য যে কোনো সাবজেক্টে ক্যারিয়ার করা সহজ, সেটা হোক নিউরো সার্জারি, হোক কার্ডিওথোরাসিক সার্জারি, হোক বার্ন প্লাস্টিক বা হোক হেপাটোবিলিয়ারি সার্জারি। কিন্তু আপনি থাকবেন রাঙামাটি শহরে, আপনি থাকবেন আহ মানিকগঞ্জ শহরে, বা আপনি থাকবেন হচ্ছে যশোর বা কুষ্টিয়া রিজিয়নে, তখন আপনাকে আপনার ওই রিজিয়ন ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে। আপনি ওই রিজিয়নে আপনি যে অপারেশন গুলা শুধু এখন কমন অপারেশন লাইক জেনারেল সার্জারির অপারেশন, ইউরোলজিক্যাল কিছু অপারেশন, তারপর বার্ন প্লাস্টিকের অপারেশন, এই ধরনের কাজগুলো আপনি চাইলে যে কোনো জায়গায় বসে করতে পারবেন। কিন্তু আপনি চাইলেই একটা ক্রেনিওটমি, আপনি যতই সেটাতে এক্সপার্ট হন না কেন, আপনি কিন্তু একটা মফস্বল বা যে কোনো একটা রিমোট এরিয়াতে এই অপারেশনটা চাইলেই করতে পারবেন না। তো আমাদের সাবজেক্ট চয়েসের উপরে আমাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আর কি খেয়াল করতে হবে? আর খেয়াল করতে হবে যে সেই সাবজেক্টের পর আপনার নিজের ইচ্ছা আছে কিনা। এখন একটা সাবজেক্টে আপনার নিজে দেখলেন যে কাজ করার মতো কোনো ধৈর্য নেই,
যেমন নিউরো সার্জারি, প্লাস্টিক সার্জারি, এই কাজগুলো হয় হচ্ছে একেবারে ফাইন কাজ। তো এই কাজগুলা করার জন্য আপনার হাত হতে হবে ঠিক অতটা ফাইন। এখন আপনি যদি ওইগুলা না করতে পারেন, তাহলে আসলে আপনার জন্য ওই সাবজেক্ট না, আপনার জন্য হয়তো বা আপনাকে অন্য কিছু চিন্তা করতে হবে। তো এই যে হচ্ছে সাবজেক্ট নিয়ে কথাবার্তা, মোরলেস এই প্রত্যেকটা সাবজেক্টেই আপনাদের এখন ভালো ইনস্টিটিউট আছে, কাজ শেখার ভালো সুযোগ আছে, কিন্তু ইট ডিপেন্ডস অন ইউ, যে আপনার স্কিল আপনি কোথায় দেখাবেন বা কোন রিজিয়নে দেখাবেন, বা আপনি পাশ করার পরে আপনি কাদের সাথে কাজ করবেন। এই সব কিছু মিলিয়ে আপনাকে এই সাবজেক্ট চয়েসটা করতে হবে। কারণ এখন সাবজেক্ট চয়েসটা এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে, একটা সময় ছিল যখন আপনি মাদার সাবজেক্ট থেকে মিড টার্মের পর চাইলেই সাবজেক্ট সুইচ করতে পারতেন, কিন্তু এখন কিন্তু আর সেই সুযোগ নেই। তাই আপনাকে এটা ভেবে চিন্তে এই সাবজেক্টটা চয়েসটা করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। দিস মার্ক ডিস্ট্রিবিউশন সবাই আপনারা হয়তো বা জানেন, যারা বিশেষ করে পুরাতন আগে পরীক্ষা দিয়েছেন তারাও খুব ভালো মতো জানেন, আর যারা নতুন পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আগে আমাদের পরীক্ষাটা হয় হচ্ছে টোটাল 150টা, সরি 75টা এসবি এবং 75টা এমসিকিউ, অর্থাৎ 150টা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্ক করে আছে, অর্থাৎ টোটাল মার্ক হচ্ছে 300। এখন এর মধ্যে পাস মার্ক কত? এর মধ্যে পাস মার্ক হচ্ছে 210। একটা সময় ছিল যে এই 3 পেপারে আলাদা আলাদা করে 70-এর পাস ছিল। আপনি 2 পেপারে 80-80 160 পেলেন, অন্য একটা পেপারে আপনি শুধু 69 বা 65 বা এরকম পাইলেন, আপনার রেজাল্ট ফেল। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। এখন একদিনে পরীক্ষা হয়ে এটা একটা বিসিপিএস এর একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে যে আপনি যদি ওভারঅল 210 পান, তাহলেই আপনি পার্ট 1 পাস করছেন। এখন ফ্যাক্ট হচ্ছে এখানে সবচেয়ে অ্যাডভান্টেজটা হলো যে এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। সেকেন্ডলি, আপনার এটা দাগাতে হবে হচ্ছে পেন্সিল দিয়ে। তাহলে এর সুবিধা কি নেগেটিভ মার্কিং না হওয়ার? নেগেটিভ মার্কিং না হওয়ার সুবিধা, আপনার কোনো অ্যান্সার আপনার ছেড়ে আসতে হবে না, বা আপনি যদি কনফিউজড থাকেন, বা আপনি যদি 60 বা 40 চান্স থাকে, আপনি সেটাও চাইলে দাগাই দিয়ে আসতে পারবেন। এতে করে যদি নাও হয়, তো আপনার কোনো মার্ক নেগেটিভ আসবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে পেন্সিল দিয়ে বাগানো একটা সুবিধা, যে ধরুন আপনার দাগাইতে দাগাইতে আমারও এমন হয়েছে যে আমি পরীক্ষা দিতে গেছি, কলম দিয়ে হুট করে দাগাইতে গিয়ে আমার সিরিয়ালটা মিস হয়ে গেছে। ওইটা কিন্তু আর আপনি কারেক্ট করতে পারবেন না। কিন্তু যখনই আপনি পেন্সিল দিয়ে দাগাবেন, আপনি কিন্তু চাইলে খুব সহজেই এটা ইরেজ করে আবার আপনার সঠিকটা দাগাতে পারবেন। এবং এই 300 মার্কের পরীক্ষায় সময়টাও অনেক। তো এই এমএস এ যেমন একটা আলাদা একটা রাশ থাকে, যে টাইমের সাথে আমি পারবো কিনা, 2 ঘন্টা টাইম, কিন্তু এখানে আপনার অঢেল টাইম পাবেন। আমি নিজে পরীক্ষা দিয়ে যেটা আমি অনুভব করেছি যে এখানে আপনি ভেবে চিন্তে ধীরে সুস্থে আপনি আস্তে আস্তে দাগাইলেও আপনার এই সময় যথেষ্ট পরীক্ষা দেওয়ার জন্য। এখন আসে আমাদের পেপার 1 কি আছে, যদিও এটা নিয়ে মুহিব ভাই পরবর্তীতে দীর্ঘ আলোচনা করবেন। আমি জাস্ট একটু ছোট ছোট জিনিস কিছু বলতে চাই। যেমন পেপার 1, হুইচ ইজ অ্যানাটমি এন্ড সার্জিক্যাল অ্যানাটমি, এই পোর্শনটা টোটালি আপনাকে পড়তে হবে হচ্ছে বেলি অ্যান্ড লাভেজ। ওই আগের মতো যেমন হঠাৎ দ্য রিলেশনশিপ, পোস্টেরিয়র রিলেশনশিপ অফ কিডনি, এইভাবে যা কিন্তু কখনোই প্রশ্ন আসবে না। আপনাকে প্রশ্ন আসবে হচ্ছে যে সাপোজ ইউ আর পারফর্মিং এন নেফ্রেক্টমি, and during the operation, নেফ্রেক্টমি অপারেশনের সময় আপনার আপনি দেখলেন যে 3টা স্ট্রাকচারের মধ্যে আহ, একজন আপনার যে অ্যাসিস্ট, সে হুট করে একটা স্ট্রাকচার ইনজুরি করে ফেললো, এবং ইনজুরি করার পরে দেখা গেল যে সেটা দিয়ে একটা ব্রাইট রেড, মানে ব্লাড আসতেছে। তো আপনাকে জানতে হবে যে এখানে কি কি স্ট্রাকচার ইনজুরি হলে এখানে 2টা ভেসেল আছে, একটা হচ্ছে রেনাল আর্টারি, একটা হচ্ছে রেনাল ভেন। তো রেনাল ভেন দিয়ে কিরকম ব্লাড আসবে আর আর্টারি দিয়ে কিরকম ব্লাড আসবে, এই দুটো আপনাকে কিন্তু পার্থক্য করতে হবে, মানে একই সাথে আপনার অ্যানাটমি এবং ক্লিনিক্যাল নলেজ আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর একটা উদাহরণ যদি আমি আপনাকে দেই, একটা আগে আমরা যেমন সাধারণত পড়ি যে ইনগুইনাল ক্যানালের অ্যানাটমি। এখন ইনগুইনাল ক্যানালের অ্যানাটমির মধ্যে আমরা জানি যে ইনগুইনাল ক্যানাল দিয়ে আসে হচ্ছে কন্টেন্ট হলো ভাস ডিফারেন্স। কিন্তু এটা হচ্ছে সরাসরি কথা যে হঠাৎ দ্য কন্টেন্ট অফ ইনগুইনাল ক্যানাল, যে স্পার্মাটিক কর্ড, ইউরিনাল ক্যানালের কন্টেন্ট হচ্ছে স্পার্মাটিক কর্ড। এখন কোশ্চেনটা আপনার এভাবে আসলো যে ইউ আর পারফর্মিং অ্যান্ড
herniatomy operation, and during procedure, you found that it is a indirect inguinal hernia. Now, during the dissection, you found a cord-like structure. এখন স্পার্মাটিক কর্ডের মধ্যে কর্ড লাইক স্ট্রাকচার আর কি আছে, সেটা যেমন একই সাথে অ্যানাটমিক্যাল নলেজ, সেই সাথে ক্লিনিক্যাল নলেজ। তো আমাদের এই অ্যানাটমি পড়তে হবে হচ্ছে সার্জনের মতো করে, নট অ্যানাটমিস্টের মতো করে। এটা আপনাদের সবার মাথায় রাখতে হবে যে অ্যানাটমি আমাদের পড়তে হবে সার্জনের মতো করে, যে একটা সার্জন কিভাবে অ্যানাটমিটাকে চিন্তা করবে। এবং এই পুরা পেপার ওয়ানের সবগুলো প্রশ্নই আসবে আপনাকে অ্যানাটমি বেস, এবং এর মধ্যে কিছু কোশ্চেন থাকবে যেগুলো আপনার একেবারে ক্লিনিক্যাল রিজনিং এর মতো কোশ্চেন, যে আপনি ক্লিনিক্যালি ওরিয়েন্টেড না হলে আপনি যতই পড়াশোনা করেন না কেন, কিন্তু ক্লিনিক্যাল আপনার যদি নলেজ না থাকে আপনি ওই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারবেন না। নেক্সট পেপার টুতে আমাদের আছে হচ্ছে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি এবং বায়োস্ট্যাট। এই বায়োস্ট্যাট সাবজেক্টটা হচ্ছে আমার কাছে সবসময় আমি এটাকে ঝামেলার মনে করি, কিন্তু তারপরেও এই বায়োস্ট্যাট আপনাকে পড়তে হবে এই কারণে যে আমাদের এই পেপারে যে 50টি কোশ্চেন আছে, এই 50টা কোশ্চেনের মধ্যে প্রায় 5 থেকে 6টা কোশ্চেন আসে এই বায়োস্ট্যাট থেকে। এটার জন্য আমাদের আলাদা মেন্টররা আছেন, তারা আপনাদের দেখবে সেগুলো ক্লাসগুলো কিভাবে সহজ করে নেওয়া যায়। নেক্সট অফ অল ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি। আমাদের এফসিপিএস এর ফার্মাকোলজিটা হচ্ছে খুবই, আমি মনে করি, কনসাইজ। সার্জারি বিশেষ করে এখানে থেকে জাস্ট কয়েকটা টপিক থেকে আপনার কোশ্চেন আসবে। একটা হচ্ছে অ্যানেস্থেটিক ড্রাগ এবং আরেকটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এই দুইটা টপিকস আপনাদের খুব ভালো মতো জানতে হবে টু অ্যান্সার দ্য ফার্মাকোলজি কোশ্চেন। ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, এখানেও সে একই কথা, যে হোয়াট আর দ্য সার্জিক্যাল ফিজিওলজি, লাইক আমাদের, আমরা জানি যে আমাদের কোলেসিস্টোকাইনিন রিলিজ হওয়ার পরে কি কি হয়। তো আপনার কোশ্চেন কিন্তু এইভাবে আসবে না যে কোলেসিস্টোকাইনের ফাংশন কি। আপনার কোশ্চেন আসবে যে পেশেন্ট 42 ইয়ার্স ওল্ড ওমেন comes to you with severe upper abdominal pain which was increased after intake of fatty food. তো which hormone caused this? তার মানে কি দেখেন, যে একটা আপনাকে সিনারিও দিবে, যে আপনি বুঝতেই পারতেছেন যে এটা ডায়াগনোসিস হয়তো অ্যাকিউট কোলেসিস্টাইটিস। এখন অ্যাকিউট কোলেসিস্টাইটিস আপনাকে ডায়াগনোসিস করতে হলে অ্যাকিউট কোলেসিস্টাইটিস কেন ওই খাবার পরে ব্যথাটা হলো, এটার জানার কারণ হচ্ছে যে আপনি ওই হরমোনটা সম্পর্কে আপনি জানেন কিনা। যে আমরা জানি যে কোলেসিস্টোকাইনিন, খাবার পরে কোলেসিস্টোকাইনিন রিলিজ হলে সেটা কি করে, গলব্লাডারকে ডিস্টেন্ড করে। তো যার কারণে আমাদের এই কোলেসিস্টাইটিসের পেন এরকম ভাবে হয়। অর্থাৎ আপনাকে এই ফিজিওলজি বায়োকেমিস্ট্রিও পড়তে হবে অ্যাকর্ডিং টু সার্জারি। নেক্সট অফ অল আমাদের আসে হচ্ছে প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি। এই মাইক্রোবায়োলজি, প্যাথোলজিটা বলার আগে বলতেছি মাইক্রোবায়োলজিটা আমাদের দেখবেন যে বেলি ল্যাবে আমাদের একটা চ্যাপ্টার আছে 2-3টা। একটা হচ্ছে সার্জিক্যাল ইনফেকশন এন্ড ট্রপিক্যাল ইনফেস্টেশন। এই টপিক, এই সাব থেকে চ্যাপ্টারটা থেকে এখানে মাইক্রোবায়োলজি থেকে অনেকগুলো প্রশ্ন আসে, বিশেষ করে আমাদের সার্জিক্যাল সাইট ইনফেকশন বা মেলানিস গ্যাংগ্রিন, ফর্নিয়ার্স গ্যাংগ্রিন, এই ধরনের জিনিসগুলো আপনারা পাবেন হচ্ছে এই মাইক্রোবায়োলজিতে। এবং পেপার 3 প্যাথোলজি থেকে তাহলে কি পড়তে হবে? প্যাথোলজি আপনাকে একই সাথে বেসিক প্যাথোলজিও পড়তে হবে এবং সিস্টেমিক প্যাথোলজিও পড়তে হবে। বেসিক প্যাথোলজি গুলো আমাদের এইগুলা সেই অন্যান্য সাবজেক্টের মতোই বেসিক কথাবার্তাগুলো পড়তে হবে, লাইক ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন, শক, অ্যাডাপ্টেশন, এই জিনিসগুলো হচ্ছে আমাদের বেসিক। তাহলে সিস্টেমিক প্যাথোলজি থেকে কি হবে? সিস্টেমিক প্যাথোলজির জন্য আপনাকে পড়তে হবে বেইলিয়ান লাভ। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে আমাদের এই তিনটা পেপারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বেলিয়ান লাভ, অর্থাৎ বেলিয়ান লাভ এন্ড বেলিয়ান লাভ। এই বইটা না পড়ে আপনি কখনোই এফসিপিএস পার্ট 1 দিতে যাবেন না। আপনি এই বইটাকে যত ভালো আয়ত্ত করতে পারবেন আপনার প্রিপারেশন তত আগায় যাবে। এই জন্য আপনাকে আমাদের স্পার্কের সাথে থাকতে হবে। তাহলে আপনি আপনাদের আশা করি আপনারাও আপনাদের স্বপ্নর যে সার্জারি যে সাবজেক্ট সেটাতে আপনারা আগাতে পারবেন। তো সবাইকে মোটামুটি থ্যাংক ইউ। আমার টপিকস গুলো ছিল এই পর্যন্তই। এরপরে আমি হ্যান্ড ওভার করছি আমাদের মুহিব ভাইয়ের কাছে। তিনি আপনাদের এই সার্জারি প্রিপারেশন সম্পর্কে একেবারে ইন ডিটেলস তিনি এখন আপনাদের বলবেন, কারণ ভাই আমার থেকে ভাইয়ার যে মেইন আপনাদের যে যে জিনিসগুলো এতক্ষণ আমি যা বললাম সেগুলো হচ্ছে আপনাদের প্রিপারেশন শুরুর আগের কিছু কথাবার্তা, কিন্তু ভাইয়া যেগুলো বলবেন সেগুলো আপনাদের প্রিপারেশনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। মহিব ভাই, আপনি এখন শুরু করতে পারেন। ওকে, থ্যাংক ইউ মৃদুল ভাইয়া অনেক ডিটেলড আলোচনা করার জন্য। তো এখন ভাইয়া অলমোস্ট ম্যাক্সিমাম জিনিসই কভার করে দিয়েছেন অ্যাকচুয়ালি, যে মেইন যে উদ্দেশ্যটা, মানে আমাদের অ্যাকচুয়ালি মেন্টরিং বা কোচিং এর হেল্প অ্যাকচুয়ালি কেন প্রয়োজন হয়, যে একটা গাইডলাইন, যে অ্যাকচুয়ালি প্রিপারেশন বা রিসোর্স কম বেশি আমরা সবাই জানি
যে আমরা অ্যাকচুয়ালি কোন কোন বই পড়বো, কি কি টপিক থেকে প্রশ্ন আসে, আপনাদের কাছে প্রিভিয়াস প্রশ্ন ব্যাংক এখন পাওয়া যায়, সবই আপনারা জানেন। জাস্ট আমাদের উদ্দেশ্যটা থাকবে যে এই প্রিপারেশনটা কিভাবে একটু ইজি করা যায়, একটু ইফেক্টিভ করা যায়। তো এই জিনিসগুলো থেকে এতক্ষণ যা যা বললেন আর কি ভাইয়া, একটা জিনিস আশা করি সবার খুব ভালো মানে আইডিয়া থাকছিল প্রিভিয়াসলি, ডেফিনেটলি এখন একটু ক্লিয়ার হওয়ার কথা। সেটা হচ্ছে যে আর যাই হোক, যেহেতু আমি ক্লিনিক্যাল অ্যাসপেক্টে চিন্তা করতেছি, এফসিপিএস পরীক্ষার জন্য আমার বেলি ল্যাবের উপর খুব ভালো একটা কভারেজ, খুব ভালো একটা দখল আমাদের থাকতে হবে। তো আমি এখনের সেগমেন্টে আসলে ট্রাই করব যে আমাদের পড়াশোনাটা, বেরি লাভ হিউজ একটা বই, এই সেম বই পড়ে আপনি এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিচ্ছেন, আপনি যখন এফসিপিএস মিড টার্ম পরীক্ষা দিবেন এই একই বই আপনাকে পড়তে হবে। আপনি এমসিপিএস পরীক্ষা দেন, রিসোর্স সেই একই বেরি লাভ। আপনি এফসিপিএস ফাইনাল যখন দিবেন তখন আপনার রিসোর্স সেই একই বেরি লাভ। বাট অ্যাকর্ডিং টু দ্য এক্সাম আমাকে আমার প্রিপারেশনটাকে টেইলর করে নিয়ে আসতে হবে। তো পার্ট 1 এর জন্য অ্যাকচুয়ালি কিভাবে পড়তে হবে এই জিনিসটা, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার ছোট্ট যে এক্সপিরিয়েন্স সেখান থেকে একটু দেখানোর চেষ্টা করব যে কিভাবে পড়লে জিনিসটা মানে অল্প সময়ে আমরা ইফেক্টিভলি পড়তে পারি। ওকে, তো ফার্স্টে আসেন যে হাউ টু প্রিপেয়ার ফর এফসিএস পার্ট 1 সার্জারি। তো অলরেডি আমরা জানি, ভাইয়া একটু 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 আগে বলতেছিলেন যে আমাদের পেপার 1 এর জন্য হচ্ছে সার্জারি অ্যান্ড সার্জিক্যাল অ্যানাটমি, এবং এটা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট লাইন, যেটা যে আমাকে সার্জিক্যাল অ্যানাটমির উপর ফোকাস করতে হবে, নট বেসিক অ্যানাটমি। বেসিক অ্যানাটমি থেকে কিছু কোশ্চেন আসবে, ঠিক আছে, বাট ম্যাক্সিমাম কোশ্চেনটাই হবে হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসপেক্ট থেকে। সো পড়ার সময় আমাকে ওটা কোরিলেট করতে হবে যে কোন জিনিসটা আমার ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, সেটার দিকেই বিসিপিএস মেইনলি জোর দেয়, এবং প্রশ্নগুলো দেখবেন সেভাবেই আসে। তো আমি এখানে একেবারেই প্রিভিয়াস যে কোশ্চেন গুলা ছিল সেই কোশ্চেন গুলা বা আমরা যখন দেখি এগুলা কোশ্চেন সলভ করার সময়, তো ওইগুলা থেকে যে একদম গ্রস যে টপিক গুলো থেকে খুব ফ্রিকুয়েন্টলি প্রশ্ন আসে, এরকম কিছু টপিক আমি এখানে একটু হাইলাইট করার চেষ্টা করেছি। যেমন ইউরোথ্রাল ইনজুরি, এটা যারা দুই একবার পরীক্ষা দিয়েছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন। ইউরোথ্রাল ইনজুরি থেকে মোটামুটি বছরে তো 2বার পরীক্ষা হয়, প্রতি বছর ইউরোথ্রাল ইনজুরি ছাড়া কোনো প্রশ্ন হবে না। ইভেন এমনও হয় দুই সেশনে, এক সেশনে আসতেছে হচ্ছে আপনার বালবার ইউরোথ্রাল ইনজুরি, আরেকটাতে আসতেছে মেমব্রেনাস ইউরোথ্রা। অ্যাকচুয়ালি দুইটা সিনারিও দেওয়া হয় যে কোন ইউরোথ্রাল ইনজুরিতে আমরা কি কি ফাইন্ডিংস পাবো, কোনটায় ডিআরইতে কি থাকবে, কোনটায় হচ্ছে আমার পেরিনিয়াল হেমাটোমা থাকবে, কোনটায় হচ্ছে আপনার ইউরোথ্রাল মিয়েটাসে ব্লাড থাকবে, মানে একদম ক্লিন কাট কথাবার্তা বলা থাকবে। আপনার জাস্ট পিক করতে হবে যে অ্যাকচুয়ালি সিনারিওটা কি মেমব্রেনাস ইউরোথ্রাল ইনজুরির দিকে ইন্ডিকেট করতেছে নাকি বালবার ইউরোথ্রাল ইনজুরির দিকে ইন্ডিকেট করতেছে। যারা প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখছেন বা কোশ্চেন পেপার ঘাটছেন তারা অলরেডি জানার কথা। তারপর যেটা ইঙ্গুইনাল ক্যানাল অ্যানাটমি, এটাও খুব একদম সেই অ্যানাটমি আমরা এমবিবিএস লাইফের ফার্স্ট ইয়ার থেকে পড়তেছি। ইঙ্গুইনাল ক্যানালের বাউন্ডারি, ইঙ্গুইনাল ক্যানালের কন্টেন্ট, সেম জিনিসটাই যারা সার্জারিতে ক্যারিয়ার করবেন বা আসবেন ইনশাল্লাহ, যেই সাবজেক্টেই যান না কেন, প্রথম 2 বছর তো কোর ট্রেনিং জেনারেল সার্জারিতে করতে হয়। সো হার্নিয়া অপারেশন মোটামুটি এক্সপোজার হবে। তো ওই হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি এক্সট্রিমলি সরি, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম মনে হয়। একটু কাইন্ডলি জানাবেন শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে এখন। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি যেটা বলতেছিলাম
যে ইঙ্গুইনাল ক্যানেল অ্যানাটমি, এটা সেই ওই সময় আমরা পড়েছি যে বাউন্ডারি কন্টেন্ট। আর এখন আপনার কোশ্চেনগুলো আসবে যে আপনি বিভিন্ন টাইপের হার্নিয়া, সেটা হতে পারে ডিরেক্ট হার্নিয়া, ইনডিরেক্ট হার্নিয়া। সেই ইনডিরেক্ট হার্নিয়ার মধ্যে আমার কন্টেন্ট কি কি টাইপের হতে পারে, ডিরেক্ট হার্নিয়ার ক্ষেত্রে আমরা স্লাইডিং ভ্যারাইটি হলে কি কি স্ট্রাকচার ইনজুরি হওয়ার চান্স থাকবে। তারপর অনেক সময় আমরা পেন্টালুন হার্নিয়ার নাম হয়তো শুনে থাকবেন আপনারা, যে একই সাথে আমার ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুইটাই যখন একসাথে হয় এটাকে আমরা বলি পেন্টালুন হার্নিয়া। তো এই হার্নিয়াগুলোর সার্জিক্যাল অ্যাসপেক্ট থেকে প্রশ্নগুলো হবে, যে ডিসেকশনের সময় কোন কোন স্ট্রাকচার থেকে ব্লিডিং এর চান্স বেশি থাকে, কোন কোন নার্ভ আমি এনকাউন্টার করব। তারপর ভাঁজ ডিফারেন্সে ইনজুরি হওয়ার চান্স আছে অ্যাসপেক্টে থাকতে পারে, আমি কিভাবে পার অপারেটিভ ভাঁজ ডিফারেন্সকে আইডেন্টিফাই করব, বা ভাঁজ ডিফারেন্সের ইনজুরি হলে ইন ফিউচার এটা সিকুয়েলি কি হতে পারে। এই জিনিসগুলা আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি হচ্ছে এই ইয়েটা পড়বেন। অর্থাৎ আপনার প্রিভিয়াস যে অ্যানাটমি নলেজ সেটা তো আছেই, সেটার ক্লিনিক্যাল ইমপ্লিকেশন। তারপর অ্যান্টেরো অ্যাবডোমিনাল ওয়াল, এটা খুবই ফেভারিট এবং খুবই কমন একটা টপিক। এটাও আমরা যখন থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে সার্জারি ওয়ার্ডে প্লেস ছিলাম, তখন এই এই জিনিসটা স্যারদের খুব প্রিয় ছিল। যে আপনি একটা সার্জারি করতেছেন, আপনি হচ্ছে মিড লাইন ইনসিশন দিয়ে ঢুকলেন, তাহলে মিড লাইন ইনসিশন দিয়ে যখন আপনি অ্যাবডোমেনে ঢুকতেছেন, তখন আপনি কোন লেয়ারটা সিরিয়ালি এনকাউন্টার করবেন, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। আবার একইভাবে আপনি যখন ইনসিশনটা মিড লাইনের পরিবর্তে প্যারামিডিয়ান দিচ্ছেন, তখন সেখানে কি কি চেঞ্জ আসতেছে। অথবা আপনি অ্যাপেন্ডিসেক্টমি করার সময় হচ্ছে আপনি গ্রিডার ইনসিশনটা দিলেন, তো সেই ক্ষেত্রে আপনি কোন কোন লেয়ারটাকে ফেস করতেছেন। ফেনেস্টিয়াল ইনসিশন দিচ্ছেন, তখন আপনি কোন কোন লেয়ার এনকাউন্টার করবেন। রাইট সাবকোস্টাল ইনসিশন দিচ্ছেন, গলব্লাডার অপারেশন করবেন, তখন আপনার কোন কোন লেয়ার গুলো আসবে। মানে এই জিনিসগুলাই জাস্ট অ্যান্টেরো অ্যাবডোমিনাল ওয়ালের অ্যানাটমিটাই আপনাকে এই ক্লিনিক্যাল অ্যাসপেক্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নগুলো করে। তারপর আরেকটা আমি সামনে আবার দেখাবো, বেরিলাভ থেকেও কিছু জিনিস দেখাবো। তারপর আসলে হচ্ছে রাইট অ্যান্ড লেফট কর্নার রিলেশন, এটাও খুব কমন একটা টপিক। আপনাকে এরকম সিনারিও দেওয়া হবে যে একটা পেশেন্ট ধরেন কার্সিনোম অ্যাসেন্ডিং কোলন নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করছে। আপনার সার্জন বা আপনার কনসালটেন্ট দেখে ডিসিশন নিলেন যে উনি হচ্ছে হেমিকোলেক্টমি করবেন, রাইট হেমিকোলেক্টমি। আপনি অপারেশনে অ্যাসিস্ট করতেছেন। তো পার অপারেটিভ কোন কোন স্ট্রাকচারে ইনজুরি হওয়ার চান্স অনেক বেশি থাকে। অথবা মনে করেন যে অপারেশন করতেছেন, হঠাৎ করে আপনার কাছে মনে হচ্ছে দেয়ার ইজ এক্সট্রাভেসেশন অফ ইউরিন লাইক স্ট্রাকচার, ইউরিন লাইক কালেকশন, যে ইউরিনের মতো কোনো একটা কিছু মনে হচ্ছে আমার কাছে এক্সট্রাভেসেশন হচ্ছে। তাহলে এই যে স্ট্রাকচারটা, অর্থাৎ এটা তো মানে একটা আইডিয়া যে আমাদের হেমিকোলেক্টমি করার সময় ইউরেটারের প্রতি একটা আলাদা কনসেন্ট্রেশন দিতে হয়। তো প্রশ্নটা হবে এরকম যে এই ইউরেটারটা আপনি হচ্ছে আহ, যখন আপনি কোলনটাকে মোবিলাইজ করতেছেন, কোন দিকে মোবিলাইজ করার সময় ইউরেটারের ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে। অর্থাৎ একই কথা, মানে মেইন কথা হচ্ছে জানতে চাচ্ছে আপনাকে কোলনের সাথে ইউরেটারের রিলেশন, কিন্তু প্রশ্নটা এভাবে আসবে না, প্রশ্নটা আসবে একটু ঘুরিয়ে। কিন্তু অ্যান্সার একই, আপনি যদি জানেন আপনি অ্যান্সার করতে পারবেন। আবার একইভাবে ধরেন এরকম আপনি কোলনকে মোবিলাইজ করতেছেন, করার সময় হঠাৎ করে সিভিয়ার টরেনশিয়াল ব্লিডিং শুরু হলো, তাহলে মোস্ট প্রবাবলি কোন ভেসেল এখানে ইনজুরি হয়েছে। তো আপনি যদি জানেন যে হ্যাঁ, কোলনের রিলেশনের সবচেয়ে কাছাকাছি যে ইনজিউর্ড হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে হচ্ছে গোনাডাল ভেসেল, রাইট সাইডের ক্ষেত্রে রাইট গোনাডাল ভেসেল, লেফট সাইডের ক্ষেত্রে লেফট গোনাডাল ভেসেল। তো তখন আপনি চাইলে ইজিলি অ্যান্সার করতে পারবেন যে অ্যাকচুয়ালি ব্লিডিং এর সোর্সটা কি। এগুলো সবগুলো কথাই বেরিলাভে আছে, বাট সমস্যা যেটা একটু স্ক্যাটার্ড হয়েছে বিভিন্ন জায়গায়, একটু টোকায় টোকায় কম্পাইল করে একসাথে পড়তে হয়। তো এই কাজটাই মেনলি আমরা করে দেবো। তারপর আসেন হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের রিলেশন, এটাও আমরা সেই অ্যানাটমি যখন পড়ছি তখন থেকেও খুব বিখ্যাত একটা প্রশ্ন। অ্যানাটমি, প্যানক্রিয়াসের হেড, নেক, বডি, টেল, চারটার সেপারেট সেপারেট রিলেশন আমরা ছোটবেলায় পড়ে আসছি। তো এইখানে আমার সব ইম্পর্টেন্ট না, এখানে আমাদের ইম্পর্টেন্ট ভেসেলস এবং ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স। যেমন মনে করেন প্যানক্রিয়াসের কোন সাইডে হচ্ছে পোর্টাল ভেইন ফর্মেশন হচ্ছে, কোন দিক দিয়ে হচ্ছে স্প্লেনিক ভেইন গিয়েছে, কোন দিক দিয়ে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি পাস করতেছে, কোন দিক দিয়ে সুপার মেজেন্টারিক আর্টারি, সুপার মেজেন্টারিক ভেইন পাস করতেছে। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। নট নেসেসারি আপনার সব রিলেশন মুখস্থ করতে হবে। কারণ প্যানক্রিয়াসের সার্জারি স্পেশালি যখন আমরা হুইপোস প্রসিডিউর দেখি বা করি, তখন এই ভেসেলগুলাই কিন্তু আমাদের মেইন প্রায়োরিটি থাকে। যে আমি কি পোর্টাল ভেইন ইনজুরি করলাম কিনা, আমি কি সুপার মেজেন্টারিক আর্টারি সেপারেট করতে পারবো, নাকি সেপারেট করতে গেলে আমার আর্টারিয়াল ইনজুরি হওয়ার চান্স বেশি আছে। তো এই ডিসিশনগুলো আপনাকে পার অপারেটিভ নিতে হবে। তো ওই লেভেলের কম্পিটেন্সি অ্যাচিভ করার জন্য ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে যে আমার অ্যানাটমিক্যাল নলেজ। এই নলেজটাই আসলে বিসিপিএস অ্যাসেস করবে যে আপনি জানেন কিনা। তারপর আসলে হচ্ছে ব্রেস্ট অ্যানাটমি, এটাও খুব হট একটা টপিক। কারণ হচ্ছে যদি কারো প্রিভিয়াস ব্রেস্ট সার্জারিতে অ্যাসিস্ট করার বা কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, ওখানে খেয়াল করবেন ওখানে কিন্তু আমরা যখন ব্রেস্ট তো না, মেনলি যখন আমরা অ্যাক্সিলারি ডিসেকশন করি, ওখানে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট নার্ভ, বেশ কিছু ইম্পর্টেন্ট ভেসেলস আছে, স্পেশালি অ্যাক্সিলারি ভেইন, থোরাকোডর্সাল ভেসেলস, থোরাকোডর্সাল নার্ভ, লং থোরাসিক নার্ভ, ক্ল্যাভিপেক্টোরাল ফ্যাসা, এই স্ট্রাকচারগুলোর রিলেশনস, এই জিনিসগুলো আপনাকে খুব ক্লিন কাট আপনার একটা ধারণা থাকতে হবে যে কোন স্ট্রাকচারটা কোন দিকে যাচ্ছে, এবং কোন গ্রুপের লিম্ফ নোড ডিসেকশন করার সময় আপনি কোনটা স্যাক্রিফাইস করবেন, কোনটা স্পেয়ার করবেন। এই জিনিসগুলো আপনি যখন ইন ফিউচার যখন আপনি কাজ করবেন তখন আপনার একদম সাউন্ড নলেজ থাকতে হবে। তো তার একটা প্রিরিকুইজিট হচ্ছে
যে আপনার সেই অ্যানাটমিক্যাল নলেজটা আছে কিনা, যে কোন নার্ভটা কোন দিক দিয়ে যায়, কোন ভেসেলটা কোন দিক দিয়ে যায়। তো বিসিপিএস যখন প্রশ্ন করবে তারা এই জিনিসটা অ্যাসেস করবে। তারপর আরো একটা কমন টপিক হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের যে আর্টারিয়াল সাপ্লাই আমরা জানি, সুপিরিয়র আর ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, তাহলে কোন আর্টারির সাথে হচ্ছে কোন নার্ভটা ক্লোজ রিলেশনে আছে। যেমন অনেক সময় যেমন রিকার্ন ল্যারেঞ্জিয়াল নার্ভ, রিকার্ন ল্যারেঞ্জিয়াল নার্ভকে যখন আমরা হচ্ছে স্পেয়ার করতে যাই তখন অনেক সময় দেখা যায় ব্লিডিং শুরু হয়। তো সেই ক্ষেত্রে ব্লিডিং সোর্সটা কি? বা সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভ, সুপিরিয়র যে ইয়েটা আছে, মানে থাইরয়েডের যে লোবগুলা, মানে রাইট অ্যান্ড লেফট লোবের আপার অ্যাসপেক্ট যখন আপনি সেপারেট করতে যাবেন, ধরেন যে রাইট লোব থেকে একটা গয়টার অ্যারাইজ করছে, আপনি হচ্ছে পেশেন্টের হেমিথাইরয়েডক্টমি করতেছেন। তো করার সময় আপনি হঠাৎ করে দেখলেন যে একটা কর্ড লাইক স্ট্রাকচার, যেটাকে আপনার কনসালটেন্ট বললো এটা সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল নার্ভ, আপনি এটাকে স্পেয়ার করতে গেলেন, হঠাৎ করে ব্লিডিং শুরু হলো। তাহলে এখানে কোন ভেসেল থেকে ব্লিডিং হচ্ছে? মেইন কথা হচ্ছে আপনাকে এখানে এই লোবগুলা, এদের অ্যানাটমিক্যাল নলেজ এবং কোন কোন ভেসেল, কোন কোন নার্ভ এদের ক্লোজ রিলেশনে আছে, এই জিনিসগুলো মেইনলি আপনার যখন কোশ্চেন গুলা করবে এই টপিক গুলাতে তারা হচ্ছে হাইলাইট করবে। আচ্ছা, এবার আমি একটু বেরি লাভের স্ক্রিন শেয়ার করি। Just যে কথাগুলো বললাম এইগুলাই কিভাবে পড়বো একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। যেমন ধরেন এইটা, এই ছবিটা কম বেশি আমরা সবাই জানি যে স্টোমাকের ব্লাড সাপ্লাই অ্যানাটমিতে, আপনি ধরেন যে বেসিক অ্যানাটমি ক্লাস যখন আপনি নিচ্ছেন, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? স্ক্রিনে দেখা যায় না। আচ্ছা, ওয়েট, এখন দেখা যাচ্ছে আই গেস। হ্যাঁ, এখন দেখা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। তো এটা যেমন দেখেন যে স্টোমাকাল ব্লাড সাপ্লাই, এটাও সেই আমাদের ফার্স্ট ইয়ারের একদম প্রথম দিকের পড়াশোনা। তো পরীক্ষা যেটা প্রশ্ন করবে ক্লিনিক্যাল অ্যাসপেক্ট থেকে, যে একটু একটু এক্সাম্পল আমাদের মৃদুল ভাই একটু আগে দেওয়ার চেষ্টা করছেন। ধরেন আপনাকে একটা সিনারিও দেওয়া হবে যে একটা 50 years old অ্যালকোহলিক পেশেন্ট প্রেজেন্টেড উইথ সিভিয়ার হেমাটোমেসিস। তো অপারেটিভ হচ্ছে মানে পেশেন্টের ভাইটালস স্টেবল করে, মানে মোটামুটি আমরা যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়ে পেশেন্টকে স্টেবিলাইজ করে আমরা তারপর হচ্ছে এন্ডোস্কোপিতে প্রসিড করলাম। এন্ডোস্কোপি করার পর দেখা গেল যে স্টোমাকের পাইলোরাসের কাছে পোস্টেরিয়র ওয়ালে একটা আলসার, ওই আলসার থেকে ব্লিড করতেছে। তো তখন আপনাকে কোশ্চেনটা করবে যে হোয়াট ইজ দ্য এক্সাক্ট সোর্স অফ ব্লিডিং। তো এই জন্য আপনাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি স্টোমাকের যে পোস্টেরিয়র ওয়াল, এই পোস্টেরিয়র ওয়ালের পেছন দিয়ে কোন কোন ভেসেল যাচ্ছে। যেমন এই ছবিতে খেয়াল করেন, এই ছবিটা যদি একটু দেখেন যে এটাতে হচ্ছে আপনার যেমন লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এদিক দিয়ে গেছে হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি, এই দুইটা মিলে আপনার হচ্ছে এই স্টোমাকের লেজার কার্ভেচার বরাবর একটা আর্কেট ফর্মেশন করতেছে। আবার একইভাবে যদি গ্রেটার কার্ভেচারের দিকে আসি, এদিক দিয়ে আসতেছে হচ্ছে লেফট গ্যাস্ট্রোহিপ্লোইক আর্টারি, এদিক দিয়ে আসতেছে হচ্ছে রাইট গ্যাস্ট্রোহিপ্লোইক আর্টারি। এগুলো হচ্ছে আপনার স্টোমাকের গ্রেটার কার্ভেচার বরাবর হচ্ছে সাপ্লাই দিচ্ছে। আর পেছনের দিকে যদি আমি যাই, এই দিক দিয়ে দেখেন একটু ডটেড একটা অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে আপনার স্প্লেনিক আর্টারি, এটা হচ্ছে স্টোমাকের যে বডির পোস্টেরিয়র অ্যাসপেক্ট দিয়ে যায়। আবার একইভাবে এই যে একটা ভেসেল এদিক দিয়ে নেমে গেছে, গ্যাস্ট্রোডিউরাল আর্টারি, এটা, এই গ্যাস্ট্রোডিউরাল আর্টারিটাই হচ্ছে আমাদের মেইনলি যখন পেশেন্টগুলোর পেপটিক আলসার ডিজিজ হয় বা ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ হয়, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি এটা হচ্ছে আপনার স্টোমাকের পোস্টেরিয়র যে ওয়ালটা আছে সেই ওয়ালটাকে ইনভলভ করে ফেলে, এবং তখন আলটিমেটলি এই গ্যাস্ট্রোডিউরাল আর্টারিটা এরোশন হয়, এখান থেকে মেইনলি হচ্ছে ব্লিডিংটা হয়। তাহলে এই নলেজটা, মানে কোশ্চেনটার অ্যান্সার করতে হলে আপনাকে আগে জানতে হবে যে কোন ভেসেলের লোকেশন অ্যাকচুয়ালি কোথায় বা কোনটা কোন দিক দিয়ে যাচ্ছে। কারণ প্রশ্ন আপনাকে ক্লু দিয়ে দিছে যে পাইলোরাসের পোস্টেরিয়র ওয়ালে হচ্ছে আপনার আলসার আছে, তাহলে আপনাকে জানতে হবে পাইলোরাসের পোস্টেরিয়র ওয়ালের গা ঘেঁষে বা এটার পেছন দিয়ে কোন ভেসেলটা যাচ্ছে, তাহলে আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। তারপর আমি আরেকটা এক্সাম্পল দিই, যেটা তখন বলতেছিলাম হেমিকোলেক্টমির ক্ষেত্রে। যেমন ধরেন এখানে এটা একটা গ্রোথ দেখতে পাচ্ছি আমরা, অ্যাসেন্ডিং কোলনের এখানে একটা গ্রোথ মনে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা নর্মালি কম বেশি সবাই জানি যে আমরা হচ্ছে রাইট হেমিকোলেক্টমি সার্জারি করি। তাহলে রাইট হেমিকোলেক্টমি সার্জারি করার সময় আমাকে কোন কোন ভেসেলকে লাইগেট করতে হবে, এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। যে আমি এখানে হচ্ছে দেখেন, এখানে কালার দিয়ে একদম সুন্দর করে দেখাই দিছে যে এটা হচ্ছে আপনার আইলিওকোলিক আর্টারি, এটা হচ্ছে আপনার রাইট কোলিক আর্টারি, আর এটা হচ্ছে আপনার মিডিল কোলিক আর্টারি। মিডিল কোলিক আর্টারি দুইটা ব্রাঞ্চ, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। তাহলে আমি যখন রাইট হেমিকোলেক্টমি করব তখন আমি হচ্ছে আইলিওকোলিক আর্টারিটাকে লাইগেট করতেছি, রাইট কোলিক আর্টারিকে লাইগেট করতেছি, আর মিডিল কোলিক আর্টারি শুধুমাত্র রাইট ব্রাঞ্চটাকে লাইগেট করতেছি, বাট লেফট ব্রাঞ্চটাকে কিন্তু লাইগেট করি না, সেটা কিন্তু প্যাটার্ন আছে। তাহলে এই নলেজটা আপনাকে থাকতে হবে। তাহলে প্রশ্ন ধরেন এটা এসবিও আকারে দিতে পারে যে আপনি হচ্ছে যখন সার্জারি করতেছেন, করার সময় হচ্ছে কোন ভেসেলটা হচ্ছে আপনি প্রিজার্ভ করবেন অথবা কোন ভেসেলটাকে আপনি লাইগেট করবেন, যে কোনো ভাবে প্রশ্ন আসতে পারে। একইভাবে আমরা যখন লেফট হেমিকোলেক্টমি করি, যেমন এখানে দেখেন ডিসেন্ডিং কোলনে একটা ম্যালিগনেন্সি দেখতে পাচ্ছি আমরা, তাহলে এই ক্ষেত্রে আমার সার্জারি কি হবে? লেফট হেমিকোলেক্টমি। তাহলে এখানের ক্ষেত্রে একই কথা, যে লেফট হেমিকোলেক্টমি করার সময় আমি কোন কোন ভেসেলকে লাইগেট করতেছি। এখানে দেখেন
এটা হচ্ছে আপনার ইনফেরিয়র মেজেন্টারিক আর্টারি। ইনফেরিয়র মেজেন্টারিক আর্টারি থেকে এখানে আমার লেফট কোলিক আর্টারি চলে গেছে, এটা পুরোটা আমি লাইগেট করে দিচ্ছি। তারপর এই দিক দিয়ে হচ্ছে আপনার সুপিরিয়র রেক্টাল আর্টারি গুলো আসে, এটা 4টা ব্রাঞ্চ থাকে, এই ব্রাঞ্চগুলোকে আমরা লাইগেট করে দিচ্ছি। কিন্তু এর আগের যে ইয়েগুলো আছে, এই যে মার্জিনাল যে আর্টারি আছে, মার্জিনাল আর্টারি কিন্তু পুরোটা আমরা ব্লক করতেছি না, এটা এই কিছু পোর্শন আমি ব্লক করছি, বাট কিছু পোর্শন কিন্তু এদিকে আমাকে সাপ্লাই দিচ্ছে। তাহলে কোন পার্টটা আপনার স্পেয়ার হচ্ছে আর কোন পার্টটা আমি লাইগেট করে দিচ্ছি, এই নলেজটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আবার একইভাবে এই সার্জারিগুলি করার সময় আমার কোন কোন অ্যানাটমিক্যাল রিলেশন আমার জন্য ইম্পর্টেন্ট, যেমন দেখেন এখানে সুন্দর করে লেখা আছে, যখন আমরা এই রাইট হেমিকোরেক্টমি করব তখন কোন কোন স্ট্রাকচার ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে। একটা হচ্ছে ইউরেটার, একটা হচ্ছে গ্নোডাল ভেসেল, একটা হচ্ছে ডিউডেনাম। আপনি যখন অ্যানাটমি পড়ছেন, অ্যানাটমিতে কিন্তু অ্যাসেন্ডিং কোন রিলেশনে আরো অনেক কিছু লেখা আছে, বাট ক্লিনিক্যাল পার্সপেক্টিভ থেকে আমার এই 3টা স্ট্রাকচার হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আপনাকে সিনারিও যখন দিবে যে পেশেন্টের যখন আপনি রাইট হেমিকোরেক্টমি করতেছেন, করার সময় যখন কোলনকে মোবিলাইজ করতেছেন, তখন সিভিয়ার টরেনশিয়াল ব্লিডিং শুরু হলো, হোয়াট ইজ দ্য মোস্ট প্রবেবল স্ট্রাকচার ইজ ইনজিউরড, তখন আপনি চোখ বন্ধ করে অ্যান্সার দিবেন হচ্ছে গ্নোডাল ভেসেল। কারণ ওই গ্নোডাল ভেসেল যখন আপনি মোবিলাইজ করবেন, তখন আপনার গ্নোডাল ভেসেল থেকেই ইনজুরি, মানে যেহেতু এটা পেছনের দিকে থাকে, এটাতে ইনজুরি হয়ে এখান থেকে আপনার ব্লিডিং হওয়া শুরু করতে পারে। একইভাবে আপনি হচ্ছে ইউরেটারিক ইনজুরি করে ফেলতে পারেন, এবং এটা যাতে অ্যাভয়েড করি সেই জন্য আমরা অনেক সময় প্রোফাইল্যাকটিক ডিজে স্টেন্ট, নাম শুনে থাকবেন অনেকে, ইউরোলজিস্টের কাছে পেশেন্টগুলোকে রেফার করা হয়, ওর একটা স্টেন্ট দিয়ে দেয় যাতে আমি পার অপারেটিভ ইউরেটারটাকে আগে আইডেন্টিফাই করতে পারি। আবার একইভাবে আমি যদি লেফট হেমিকোরেক্টমির কথা চিন্তা করি, তাহলে এখানেও আমার কোন কোন জিনিস মাথায় রাখতে হবে, এখানে আমাকে লেফট ইউরেটার এবং লেফট গ্নোডাল ভেসেল এগুলোর দিকে আমাকে আইডেন্টিফাই করে এগুলোকে আমাকে প্রোটেক্ট করতে হবে, কারণ এগুলোতে ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে। তাহলে লেফট কোনের অ্যানাটমিক্যাল রিলেশনে কিন্তু অনেক কিছু আছে, বাট আমার মেইন কনসার্ন থাকবে ইউরেটার অ্যান্ড গ্নোডাল ভেসেল। তাহলে পড়ার সময় এভাবে একটু মানে কোরিলেট করে পড়লে মানে আপনার লোডটা কমে যাবে। তারপর দেখেন আরেকটা কমন একটা ইয়ে দেখাই, ইসোফেগাস। নর্মালি ধরেন একটা পেশেন্টের গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশনে একটা টিউমার আছে, অথবা হচ্ছে আপনার স্টোমাকের ফান্ডাসের দিকে একটা টিউমার আছে, যার জন্য পেশেন্টকে আমরা হচ্ছে টোটাল গ্যাস্ট্রেক্টমি করে দিলাম। তো টোটাল গ্যাস্ট্রেক্টমি করার পর আমরা অ্যানাস্টোমোসিস কি করি, ইউজুয়ালি ইসোফেগোজেজনোস্টমি করে দিই। তো ইসোফেগোজেজনোস্টমি যখন করতেছি তখন তো আমরা ধরেন সুচার দিচ্ছি। তাহলে এখানে একটা সুন্দর একটা কথা, যে নর্মালি যে কোনো স্ট্রাকচার যখন আমরা সুচারিং করি, এই সুচারটাকে পজিশনে প্লেস করে রাখার জন্য তার লেয়ারগুলো খুব ইম্পর্টেন্ট। অন্যান্য জায়গায় লেয়ারগুলোকে সাপ্লাই দেয় 2টা জিনিস, একটা হচ্ছে তার মাস্কুলারিস প্রোপ্রিয়া, আর একটা হচ্ছে তার সেরোসা বা পেরিটোনিয়াম লেয়ার যেটা। এখন ইসোফেগাসের ক্ষেত্রে ঝামেলা যেটা হচ্ছে, ইসোফেগাসের ক্ষেত্রে দেখেন লেখা আছে এখানে, দ্য ইসোফেগাস ওয়াল ল্যাক্স দ্য সেরোসা। কারণ ইসোফেগাসের ক্ষেত্রে আমরা জানি যে ডিস্টাল ইসোফেগাস যেটা, ইসোফেগাসের 3 জায়গায় 3 রকমের ইয়ে থাকে, আপার ইসোফেগাস, মিড ইসোফেগাস, লোয়ার ইসোফেগাস, 3 জায়গা স্ট্রাকচারের আর্টেরিয়াল সাপ্লাই আলাদা, ভেনাস ড্রেনেজ আলাদা, লাইনিং আলাদা। তো দেখা যায় কি যে লোয়ার ইসোফেগাসের ক্ষেত্রে এই সেরোসাল লেয়ারটা হচ্ছে আপনার ডেফিসিট থাকে। তাহলে আপনি যখন হচ্ছে এরকম ইসোফেগো জেজনোস্টমি করতেছেন, তখন এই সুচারগুলোকে হোল্ড করা বা এটাকে সাপোর্ট দেওয়ার জন্য যে সেরোসারটা থাকার কথা ছিল সেটা তো এখানে নাই। তাহলে এইখানে এই কাজটা কে প্লে করতেছে বা কোন স্ট্রাকচারটা তখন এই সাপোর্টটা দেয়, এই জায়গায় তখন সাপোর্ট দেয় হচ্ছে আপনার সাবমিউকোসা। দেখেন এখানে বলা আছে, ইট ইজ দ্য মাস্কুলারিস মিউকোসা অ্যান্ড দ্য সাবমিউকোসা দ্যাট গিভ ইট স্ট্রেংথ ফর সুচার হোল্ডিং। তাহলে আপনাকে সিনারিও দিবে এইভাবে, ধরুন একটা পেশেন্ট আসছে, পেশেন্টের হচ্ছে আপনার গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশনে হচ্ছে টিউমার আছে, আপনি টোটাল গ্যাস্ট্রেক্টমি করে দিয়েছেন, করে হচ্ছে ইসোফেগোজেনোস্টমি করে দিচ্ছেন। তো করার সময় আপনি যখন সুচার দিচ্ছেন, এই সুচারটাকে পজিশনে হোল্ড করার জন্য কোনটার রোল সবচেয়ে বেশি। তো কমন সেন্স আমরা জানি যে মাস্কুলারিস মিউকোসা মাসল, যেহেতু এটা তো সুচার হোল্ড করবে, বাট দেখলেন অপশনে মাস্কুলারিস মিউকোসা নাই, অন্য 5টা দিয়ে দিছে, তখন আপনার এই নলেজটা লাগবে যে এখানে যেহেতু সেরোসা নাই, এখানে সাবমিউকোসা আমাকে হেল্প করতেছে। তার পড়ার সময় এটা কিন্তু অ্যাকচুয়ালি হিস্টোলজির প্রশ্ন, কিন্তু ডিরেক্ট হিস্টোলজির প্রশ্ন আপনাকে দিবে না, আপনাকে একটু ঘুরিয়ে ক্লিনিক্যাল পার্সপেক্টিভে কোশ্চেনটা দিবে। তারপর ধরেন অনেক আছে, জাস্ট আমি কিছু এক্সাম্পল দেখানোর জন্য। তারপর ধরেন এটা একটা সিনারিও আপনাকে দেওয়া হলো, একটা পেশেন্টের আপনি হচ্ছে হুইপলস প্রসিডিওর করতেছেন। তো হুইপলস প্রসিডিওর করার সময় প্যানক্রিয়াসকে যখন আপনি মোবিলাইজ করতেছেন, হঠাৎ করে সিভিয়ার ব্লিডিং শুরু হয়েছে। তারপর আপনি প্রিঙ্গেলস ম্যানোভার, আমরা অনেকেই নাম শুনে থাকবেন হয়তো, যে প্রিঙ্গেলস ম্যানোভার করে আমরা হচ্ছে ব্লিডিংটাকে কন্ট্রোল করি। তো প্রিঙ্গেলস ম্যানোভার আমরা কি করি, আমরা যে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি আর বাইল ডাক্ট 3টাকে একসাথে আঙ্গুল দিয়ে চেপে বন্ধ করে দিই। তাহলে ব্লিডিং শুরু হয়েছিল, আপনি প্রিঙ্গেলস ম্যানোভার করার পর ব্লিডিং বন্ধ হয়ে গেছে। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি সোর্স অফ ব্লিডিং? তো এই নলেজ কম বেশি সবার আছে, যে এখানে সবচেয়ে বেশি ভালনারেবল থাকে হচ্ছে পোর্টাল ভেইন। কারণ ইয়েগুলা আপনার টিউমার গুলো সবার আগে ধরে হচ্ছে পোর্টাল ভেইনকে। তাহলে পোর্টাল ভেইন থেকে ব্লিডিং হচ্ছে, এটা কম বেশি আমরা সবাই জানি। বাট প্রশ্ন দেখলাম অপশনে দেওয়া আছে রাইট ব্রাঞ্চ অফ পোর্টাল ভেইন, লেফট ব্রাঞ্চ অফ পোর্টাল ভেইন, দুইটাই দেওয়া আছে। তাহলে অ্যান্সার কি হবে? ওই ক্লু দেওয়া আছে হচ্ছে এই জায়গায়। দেখেন এখানে বলা আছে
দ্য লেফট ব্রাঞ্চ হ্যাভিং এ লঙ্গার অ্যাপ্রক্সিমেটলি 2 সেন্টিমিটার এক্সট্রা হেপাটিক কোর্স। তার মানে পোর্টাল ভেনে যে দুইটা ব্রাঞ্চ আছে, রাইট এবং লেফট, তার মধ্যে রাইট ব্রাঞ্চের যে কোর্স তার চেয়ে লেফট ব্রাঞ্চের কোর্সটা 2 সেন্টিমিটার বেশি লম্বা। তার মানে কি, ইনজুরি হওয়ার চান্স, এত কমন সেন্স তাই না, যে যেটার এক্সট্রা হেপাটিক পোর্শনটা বেশি, আমার ব্লিডিং সোর্স বা ইনজুরি হওয়ার চান্স ওটার বেশি। আর যেটার এক্সট্রা হেপাটিক পোর্শন কম, মানে যেটা দেখতে ছোট, ওটার ইনজুরি হওয়ার চান্স কম। যে জিনিসটার লেন্থ হচ্ছে 1 সেন্টিমিটার আর একটা লেন্থ হচ্ছে ধরুন 5 সেন্টিমিটার, তাহলে যখন আমি হ্যান্ডলিং করবো ইনজুরি হওয়ার চান্স বেশি কোনটা থাকবে? ডেফিনেটলি যেটা লম্বা সেটা। তাহলে এই নলেজটা আপনার, আপনি টিপিক্যাল যখন অ্যানাটমি পড়বেন, লিভার অ্যানাটমি, ওখানে কোথাও হয়তো পাবেনই না। কিন্তু ক্লিনিক্যালি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ হুইপলস প্রসিডিউর করার সময় সার্জনদের মেইন কনসার্ন থাকে, যখন তারা হচ্ছে প্যানক্রিয়াসের নেক ডিসেকশন করে, তখন তার মেইন কনসার্নটা থাকে লেফট সাইডে। রাইট সাইডে যতটুকু অ্যাটেনশন দেয়, লেফট সাইডে তার চেয়ে আরো বেশি অ্যাটেনশন দিতে হয়, কারণ লেফট সাইডে আমার ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে বেশি। তাহলে আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, তখন আপনার এই নলেজটাই বিসিবিএস জাজ করবে যে আপনি এটা জানেন কিনা। এরকম ছোট ছোট জিনিসগুলা মানে একটু ওই যে বললাম স্ক্যাটার্ড ওয়েতে আছে। তো এটা যখন আমরা ক্লাস নিব বা যখন আম, আপনাদের যে মক পরীক্ষাগুলো দিবেন, ওইগুলোর কোশ্চেন যখন সেট করা হবে, তো এই জিনিসগুলো মাথায় রেখে আলটিমেটলি আমরা হচ্ছে গাইড করার চেষ্টা করব, যাতে পরীক্ষার হলে মানে যে প্রশ্নগুলো আপনারা ফেস করবেন তার একটা আইডিয়া আপনারা আগে থেকেই পেয়ে যান আর কি। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি পেপার 1 নিয়ে কথাবার্তা। আর অনেক কিছু আছে, আমি একদিনে তো আর আসলে সব বলা সম্ভব না, দরকারও নেই। আস্তে আস্তে যখন আমরা সিরিয়ালি ক্লাস নেব, তখন আমরা আরো ডিটেল কথা বলবো। এবার আসি একটু পেপার 2 নিয়ে। পেপার 2 থেকে মৃদুল ভাই তখন যেটা বলতেছিলেন যে ফিজিওলজি আসলে আমাদের সিস্টেমিক ফিজিওলজি পুরোটাই পড়তে হবে, এটা আলাদা করে বলার কিছু নেই। আপনার রেসিডেন্সির প্রিপারেশন যেভাবে নেয়, যে আপনার রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার, নেফ্রোলজি, নিউরোলজি, হেপাটোলজি, হেমাটোলজি, জিআই সবই পড়তে হবে, বাদ দেওয়ার কোনো স্কোপ নেই। কিন্তু ওই বেসিক ফিজিওলজির সাথে সাথে আপনাকে এটার ক্লিনিক্যাল কোরিলেশন করে পড়তে হবে। স্পেশালি ধরেন যে আপনার সিস্টেমিক অ্যানাটমি যে চ্যাপ্টারগুলো আছে, যেমন অ্যাবডোমেন, তারপর ইউরোলজি, তারপর অর্থোপেডিক্স, তারপর ধরেন আপনার অ্যাবডোমেনের মধ্যে তো আসলে হিউজ, ওখানে আপনার ইসোফেগাস, স্টোমাক, ডিউডেনাম, স্মল ইন্টেস্টাইন, গল ব্লাডার, লিভার, প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই দেখবেন অ্যাপ্লাইড অ্যানাটমি এবং তারপর হচ্ছে অ্যাপ্লাইড ফিজিওলজি। যেমন আমি একটু দেখাই, ধরেন ধরেন ফর এক্সাম্পল স্টোমাক। স্টোমাকের চ্যাপ্টারগুলো যখন শুরু হয়, প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে দেখেন ফার্স্টে কিন্তু আছে হচ্ছে আপনার অ্যানাটমি। এই অ্যানাটমি তো পড়বেনই, এর একটু পরেই দেখবেন হচ্ছে আপনার ফিজিওলজি টপিকগুলো শুরু হয়েছে, ফিজিওলজি অফ দ্য স্টোমাক অ্যান্ড ডিউডেনাম। এবং প্রশ্ন যখন করবে তখন কিন্তু এক্সামিনার এই দিকগুলোতে বেশি জোর দিবে। আপনাকে বেসিক ফিজিওলজি মানে আপনার ফিজিওলজির যে জিআই সিস্টেম যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা আপনি পড়বেনই, কিন্তু তার সাথে সাথে এই দিকে যে কথাগুলো এখানে মানে মেনশন করে দেওয়া আছে, এইগুলো কোনোটা আপনাকে বাদ দেওয়া যাবে না, কারণ এগুলো হচ্ছে আটমোস্ট প্রায়োরিটি। তারপর আপনি অন্যান্য জিনিস যেগুলো আপনার বেসিক ফিজিওলজি সেখান থেকে তো পড়বেন, কিন্তু এখান থেকে যে টপিকগুলো আছে এগুলোকে আপনার বেশি প্রায়োরিটি দিতে হবে। তো এটারও কিছু এক্সাম্পল একটু দেখাতে চাই আপনাদেরকে। যেমন ধরেন এই যে একটা বক্স, চ্যাপ্টার 2 যেটা আমাদের শকের এই বক্সটা থেকে বিভিন্ন বার বিভিন্ন ভাবে কোশ্চেন আসছে, যে কোন টাইপের শকে আমরা এই ফিজিওলজিক্যাল প্যারামিটার গুলা কোনটা বাড়বে কোনটা কমবে, এটা মেনলি ট্রু ফলস আকারে আসে। তো এটা আপনাকে একদম টপ টপ নচ একটা প্রিপারেশন আপনার রাখতে হবে, যে অ্যাকচুয়ালি হাইপোভলিমিক শকে কার্ডিয়াক আউটপুট কমতেছে, আবার ডিস্ট্রিবিউটিভ শকে কার্ডিয়াক আউটপুট বাড়তেছে। এটা এক্সপ্লেনেশন সহ পড়তে পারলে ভালো, আর না পারলে মুখস্থ। তবে পড়তে পড়তে মানে মিক্স করে পড়লে ইজি আর কি। যাই হোক, এগুলো এখন ডিটেল তো পড়ানোর কিছু না, আমরা ক্লাস যখন নিবো তখন আমরা এগুলো বুঝাই দিব যে অ্যাকচুয়ালি কেন বাড়তেছে কেন কমতেছে, যাতে আপনাদের মনে রাখতে ইজি হয়। তো এই বক্স খুব ভালো করে পড়তে হয়। আবার একইভাবে সামনে আরেকটা আছে, এই যে এটা ক্লিনিক্যাল ফিচার্স অফ শক, যে কম্পেনসেটেড শক, ডিকম্পেনসেটেড শক, কখন আমি মাইল্ড, কখন মডারেট, কখন সিভিয়ার বলবো, কেন বলবো, কোনটার লেভেলে কোনটা বাড়তেছে কমতেছে, এই অ্যাসপেক্ট গুলো মানে আপনি বেসিক ফিজিওলজিতে কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন না, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিজিওলজি। তাহলে ক্লিনিক্যাল ফিজিওলজির সাথে বেসিক ফিজিওলজির একটা ভালো একটা কম্বিনেশন যদি আপনার আয়ত্তে না থাকে, আপনি অ্যান্সার করতে পারবেন না। তারপর ধরেন এটাই বলি, একটু আগে যেটা দেখাচ্ছিলাম যে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, এটা আপনি বেসিক ফিজিওলজি শিটে ওরকম করে আছে, কিন্তু এই বেরিলাভে যেটা আছে, এই এই ছবিটা পুরোটা আপনাকে একদম পুরো আত্মস্থ করে রাখতে হবে, আদারওয়াইজ এখান থেকে কি প্রশ্ন আসছে আপনি বুঝবেন না। যেমন একটু যদি বলি, এটা হচ্ছে আপনার স্টোমাকের প্যারাটাল সেল, এখান থেকে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হচ্ছে। তাহলে প্যারাটাল সেলে আমার কোন কোন রিসেপ্টর আছে? আমার এখানে গ্যাস্ট্রিনের জন্য রিসেপ্টর আছে, আমার এখানে হিস্টামিনের জন্য রিসেপ্টর আছে, আমার এখানে অ্যাসিটাইলকোলিনের জন্য রিসেপ্টর আছে। তাহলে রিসেপ্টরগুলো কখন কোনটা অ্যাক্টিভেটেড হয় এবং কোন রিসেপ্টরের উপর কোনটার রোল আছে,
যেমন মনে করেন আম, এই যে সেল আছে এন্টারক্রোমোফিন লাইক সেল, এখান থেকে রিলিজ হচ্ছে হিস্টামিন। আবার এইখানে আছে জি সেল, এখান থেকে রিলিজ হচ্ছে গ্যাস্ট্রিন। আবার এইখানে স্টোমাকের যে M1 যে রিসেপ্টর আছে ওখান থেকে রিলিজ হচ্ছে অ্যাসিটাইলকোলিন। এই সবগুলো এসে আলটিমেটলি তার রেসপেক্টিভ যে রিসেপ্টর আছে সেটার সাথে বাইন্ড করে আলটিমেটলি এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ করতেছে। তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বের হচ্ছে, এই যে সিগন্যালিং পাথওয়েটা, এইটার একটা প্যাটার্ন আছে। এটা কি প্যাটার্নে কাজ করে, এই লাইনটা ইম্পর্টেন্ট। এটা এখানে সুন্দর করে লেখা আছে, যেটাকে আমরা বলি হচ্ছে প্যারাক্রাইন, প্যারাক্রাইন ম্যানারে কাজ করতেছে। অর্থাৎ যখন একটা সেল থেকে একটা নিউরোট্রান্সমিটার হোক, হরমোন হোক, এনজাইম হোক রিলিজ হয়ে তার অ্যাডজাসেন্ট আরেকটা সেলের উপর গিয়ে ফাংশন করে, তখন এটাকে আমরা বলি হচ্ছে প্যারাক্রাইন ফাংশন। আপনি বেসিক ফিজিওলজিতে যখন পড়বেন, একদম বেসিক ফিজিওলজি, ওখানে দেখবেন যে এনজাইম রিলিজের কি কি ম্যানার আছে। ওখানে দেখবেন অটোক্রাইন, প্যারাক্রাইন, হ্যালোক্রাইন, অনেক কিছু বলা আছে। বাট আপনার বেলি লাভে এই প্যারাক্রাইন সিক্রেশনের একটা সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। তো পরীক্ষায় যখন প্রশ্ন করবে, টিচারের কনসেপশন থাকবে ওইদিকে যে আপনি এটা বুঝেন কিনা বা এটা জানেন কিনা, এরকম আর কি ব্যাপারগুলো। তারপর ধরেন আরেকটা দেখাই আমি। উম, আচ্ছা, এরপর আসেন আরেকটা জিনিস। পেপার 2-তে ফিজিওলজি বললাম, তারপর আসেন যে ফিজিওলজি ছাড়াও এখানে কিন্তু আরো বেশ কিছু জিনিস আপনাকে পড়তে হবে। যেমন এখানে আপনার আছে হচ্ছে বায়োকেমিস্ট্রি, এখানে আপনার আছে হচ্ছে ফার্মাকোলজি, এখানে আপনার আছে হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। তো ফার্মাকোলজিটা খুব একটা বড় একটা ট্রাম্প কার্ড, কারণ আমরা নর্মালি আমাদের MBBS লাইফে ফার্মাকোলজিতে যেরকম হিউজ একদম ব্রড স্কেলে পড়ি, এখানে আপনার এত কিছু পড়তে হবে না। এখানে আপনাকে পড়তে হবে ক্লিনিক্যাল ফার্মাকোলজি, বা আমাদের সার্জারির সাথে রিলেটেড যে অ্যাসপেক্ট গুলো আছে সেগুলো। আরো সহজ করে বললে, আমরা মেইনলি সার্জনসরা যে যে ড্রাগস গুলো নিয়ে মেইনলি কনসার্ন থাকি, আমাদের মেইন কনসার্ন কি, একটা হচ্ছে অ্যানেস্থেটিক এজেন্টস, একটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক্স, আর একটা হচ্ছে আপনার অ্যানালজেসিক্স। এই তিনটা সার্জারির সাথে একদম ক্লোজ রিলেটেড। সো এই টপিকগুলো থেকে আপনার সবচেয়ে বেশি জোর দিয়ে পড়তে হবে। আপনি অ্যানেস্থেটিক যে চ্যাপ্টারটা আছে বেলি লাভের, এই চ্যাপ্টারটা একদম ফার্স্ট টু লাস্ট যে যে জায়গাগুলো আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ফুল আত্মস্থ করে ফেলতে হবে, ওখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। একইভাবে অ্যান্টিবায়োটিক্স খুবই ব্রড স্কেলে পড়তে হবে আপনাকে। মাইক্রোবায়োলজিতেও অ্যান্টিবায়োটিক্স আছে, ফার্মাকোলজি ক্লাসে অ্যান্টিবায়োটিক্স পড়ানো হয়। আবার বেরি ল্যাবেও আপনার আমাদের যে 5 নম্বর চ্যাপ্টারটা আছে সার্জিক্যাল ইনফেকশন, ওই সার্জিক্যাল ইনফেকশনের শেষের দিকে 3-4টা পেজে আপনার অ্যান্টিবায়োটিক্স নিয়ে বেশ ভালো আলোচনা করা আছে। তো এই সবগুলো মিলিয়ে আপনার অ্যান্টিবায়োটিক্স কভার করতে হবে। শুধুমাত্র বেরি ল্যাব পড়লেও আপনি কমন পাবেন না, শুধুমাত্র মাইক্রোবায়োলজি থেকে পড়লেও হবে না, মানে কোরিলেট করে পড়তে হবে। আর আরেকটা হচ্ছে অ্যানালজেসিক, যে পেইন কিলার, এটা হচ্ছে আপনার বেরি ল্যাবের পোস্ট অপারেটিভ কেয়ার যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে আপনার পড়তে হবে। আমি একটু দেখাই। এই যে অ্যানেস্থেশিয়া এন্ড পেইন রিলিফ, এই চ্যাপ্টার থেকে 3টা বক্স একদম আমরা বলি ইনফিনিটি স্টার। যেমন দেখেন, এখানে হচ্ছে ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক, আমরা 4টা ইন্ট্রাভেনাস অ্যানেস্থেটিক ইউজ করি: প্রোপোফল, থায়োপেন্টাল সোডিয়াম বা থায়োপেন্টন, ইটোমিডেট, আর একটা হচ্ছে কেটামিন। তাহলে এইখানে এই প্রত্যেকটা অ্যানেস্থেটিক এজেন্টের কিছু ইন্ডিকেশন, কিছু অ্যাডভান্টেজ, কিছু সাইড এফেক্ট ছোট ছোট করে লেখা আছে। প্রত্যেকটা কথা মনে রাখতে হবে, যে কোনোটা থেকে আপনার SBA, যে কোনোটা থেকে আপনার MCQ আসতে পারে। একইভাবে একটু যদি সামনে যান, ওখানে দেখবেন এখানে কিছু মাসেল রিল্যাক্সেন্ট নিয়ে কথা বলা আছে। মাসেল রিল্যাক্সেন্ট তো এখানে 4টা মেনশন করছে ওরা। 4টার মধ্যে কোনটার অ্যাডভান্টেজ কি, কোনটা ডিসঅ্যাডভান্টেজ কি, আপনি মুখস্থ করবেন, কিন্তু পরীক্ষায় আপনাকে মুখস্থ অ্যান্সার দিবে না। যেমন আমি একটু দেখাই। যেমন দেখেন, এখানে বলা আছে ভ্যাকিউরোনিয়াম, যেটা ভ্যাকিউরোনিয়ামের ক্ষেত্রে বলা আছে কি, এটা হচ্ছে হেপাটিক মেটাবলিজমের উপর ডিপেন্ডেন্ট এবং রেনাল ক্লিয়ারেন্স, মানে কিডনি দিয়ে এক্সক্রিশন হয়। তাহলে যেই পেশেন্টের হেপাটিক এবং রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, ওই পেশেন্টকে আপনি ভ্যাকিউরোনিয়াম দিতে পারবেন না। তাহলে আপনাকে পরীক্ষায় প্রশ্ন দিবে, একটা পেশেন্ট আসছে, যে পেশেন্টটা হচ্ছে আপনার ধরেন 70 ইয়ার্স ওল্ড, পেশেন্টের আপনি জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে একটা সার্জারি করতেছেন। তো করার সময় আমরা জেনারেল অ্যানেস্থেসিয়ার সময় দেওয়ার সময় তো ডেফিনেটলি মাসেল রিল্যাক্সেন্ট দেই। তো সেই ক্ষেত্রে কোন মাসেল রিল্যাক্সেন্ট ইউজ করতে পারবেন না, তো আপনাকে অপশনে ধরেন এই 4টা, তার সাথে একটা দিয়ে দিবে। তাহলে আপনাকে জানতে হবে যে ভেকুরোনিয়ামের ক্ষেত্রে আমার এই হেপাটিক এবং রেনাল ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রে ভেকুরোনিয়াম আমরা ইউজ করতে পারবো না। আবার সেম ভাবে এটা ঘুরিয়ে দিতে পারে, যে পেশেন্টের হেপাটিক রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, অথবা পেশেন্টের সিকেডি আছে, পেশেন্টের হচ্ছে আপনার হেপাটিক ফেলিওরের ফিচার্স আছে, ধরেন লিভার ফাংশন টেস্টগুলো অল্টার্ড, আপনি কোনটা ইউজ করবেন। তাহলে কোনটা ইউজ করবেন না সেটা আমি জানলাম ভ্যাকুরোনিয়াম, তাহলে কোনটা ইউজ করব এটাও এখানে সুন্দর করে বলা আছে। অ্যাট্রাকিউরোনিয়াম যেটা, এটা হচ্ছে আপনার সুইটেবল ফর রেনাল এন্ড হেপাটিক ফেলিওর। তাহলে যে পেশেন্টের রেনাল এবং হেপাটিক ফেলিওর নিয়ে আমাদের কাছে আসতেছে, তাদের ক্ষেত্রে আমি ভ্যাকুরিনামটা ইউজ করব না, আর অ্যাট্রাকিউরিয়ামটা হচ্ছে ইউজ করব। তো যে কোনো ভাবেই ঘুরিয়ে প্রশ্নগুলো আসতে পারে। আবার ধরেন এই বক্সটা,
এটাও খুবই ইম্পর্টেন্ট। লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস, যে আমরা যখন বিভিন্ন সার্জারি করি আমরা যে লোকাল অ্যানেস্থেসিয়াগুলো দিচ্ছি, এগুলোর প্রত্যেকটা ডোজ আপনার জানতে হবে। এখান থেকে ডিরেক্ট এসবিএ দিবে। একটা পেশেন্ট আসছে, পেশেন্টের ধরেন একটা সেবাসিয়াস সিস্ট, আপনি এক্সিশন করবেন, করার সময় পেশেন্টের বডি ওয়েট দেওয়া আছে, আপনি ম্যাক্সিমাম কতটুকু প্লেন লিডোকেন দিতে পারবেন অথবা ম্যাক্সিমাম কতটুকু অ্যাড্রেনালিন মিক্সড লিডোকেন দিতে পারবেন। তাহলে প্লেন দিলে আমার হিসাবটা হবে 3 মিলিগ্রাম/কেজি, আর অ্যাড্রেন মিক্স করে দিলে হিসাবটা হবে 7 মিলিগ্রাম/কেজি। তাহলে সেভাবে আপনাকে ক্যালকুলেট করতে হবে। অথবা আপনার পেশেন্টের ধরেন হচ্ছে প্রিভিয়াস হচ্ছে আপনার কার্ডিওটক্সিসিটি অথবা হচ্ছে হার্ট ফেলিওরের হিস্ট্রি আছে, তাহলে ইন দ্যাট কেস আপনি কোনটা ইউজ করবেন না আর কোনটা হচ্ছে ইউজ করবেন। তাহলে আপনাকে জানতে হবে বুপিভ্যাকিন হচ্ছে আপনার মোর কার্ডিওটক্সিক। তাহলে যে পেশেন্টের হচ্ছে আপনার হেপাটিক ফেলিওর বা ইম্পেয়ারমেন্টের হিস্ট্রি আছে তার ক্ষেত্রে আপনি বুপিভ্যাকিন দিতে পারবেন না। আবার সবচেয়ে লেস্ট কার্ডিওটক্সিক কোনটা? রোপিভ্যাকিন। তাহলে এটা আপনি ইউজ করতে পারবেন। তাহলে পড়ার সময় এইভাবে আপনাকে গুছিয়ে পড়তে হবে, কারণ প্রশ্ন যেমনভাবে আসতে পারে। আচ্ছা, আর আচ্ছা আরেকটা জিনিস, অ্যান্টিকোয়াগুলেন্টস গুলোও বলতে হবে। আমি একটু আগে ড্রাগের ক্ষেত্রে বলতেছিলাম যে একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, একটা হচ্ছে অ্যানেস্থেটিক এজেন্টস, একটা হচ্ছে অ্যানালজেসিক্স, আর তার সাথে আরো খুব ভালো করে একটা আইডিয়া রাখতে হবে আপনার, সেটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্টস। কারণ যে পেশেন্টগুলোর ধরেন প্রিভিয়াস স্ট্রোকের হিস্ট্রি আছে বা কোনো কার্ডিয়াক ইভেন্টের হিস্ট্রি আছে, পেশেন্টগুলো অনেক সময় অ্যান্টিপ্লেটলেট অ্যান্টিকোয়াগুলেন্ট নিচ্ছে। তো ওদের ক্ষেত্রে কিন্তু আমরা যখন সার্জিক্যাল প্রিপারেশন নিই তখন কিন্তু আমার প্রিপারেশনটা একটু আলাদা হয়। আমরা কিছু ওষুধ বন্ধ করব, কিছু ওষুধের এফিকেসি দেখার জন্য কিছু টেস্ট করব। এই জিনিসগুলো থেকে ঘুরিয়ে ফিরে প্রায়ই প্রশ্ন হয়। তাহলে কোন কোন ওষুধগুলো বন্ধ করতে পারবো, কোনগুলো আমাকে কন্টিনিউ করতে হবে, কোনগুলো আমার চেঞ্জ করে ইউজ করতে হবে, এই জিনিসগুলো আপনার জানতে হবে। যেমন আমি একটু দেখাই, এই যে চ্যাপ্টারটা আছে, এটা হচ্ছে আপনার চ্যাপ্টার নাম্বার 21, পেরিওপারেটিভ কেয়ার। এইখানে যে প্রিঅপারেটিভ কেয়ার নিয়ে যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা থেকে প্রচুর প্রশ্ন হয়। যেমন ধরেন আপনাকে একটা সুন্দর একটা সিনারিও দিই। একটা পেশেন্ট আসছে আপনার কাছে, পেশেন্টের ধরেন আপনি ল্যাপারোস্কোপি কোলেসিস্টেক্টমি করবেন। আপনি প্রি অপারেটিভ অ্যানেস্থেটিক চেক আপ করতে গেলেন, করতে গিয়ে দেখলেন যে পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশন হচ্ছে 30%। তাহলে হোয়াট উইল বি দ্য নেক্সট স্টেপ? আপনাকে অপশনে দিবে যে প্রসিড টু দ্য সার্জারি অ্যাভয়েডিং জিএ, আপনি জিএ অ্যাভয়েড করে সার্জারি করবেন কিনা, অথবা আপনি সার্জারি করার সময় কার্ডিয়াক টিম রেডি রাখবেন। আরেকটা অপশন দিবে না, সার্জারি আপনি এখন পোস্টপোন করে দিবেন। আরেকটা অপশন আপনাকে দিবে যে না, আপনি হচ্ছে প্রি অপারেটিভলি কার্ডিওলজিস্টের ক্লিয়ারেন্স নিয়ে তারপর আপনি এই সেটিং এই সার্জারি করে দিবেন। এরকম ভাবে বিভিন্ন অপশন দিবেন। তো আপনি যদি জানেন যে যেই পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশন 35%-এর চেয়ে কম, সেই ক্ষেত্রে তারা হচ্ছে একদম হাইয়েস্ট রিস্কে আছে এবং এই ক্ষেত্রে আমাকে সার্জারি পোস্টপোন করতে হবে। ইমার্জেন্সি সার্জারি ভিন্ন কথা, বাট ইলেকটিভ সার্জারি সবসময় পোস্টপোন করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে যেই অপশন, আপনাকে ধরুন অপশন দিচ্ছে যে হ্যাঁ আপনি একটা কার্ডিওলজিস্টের কাছে রেফার করলেন, তার ক্লিয়ারেন্স নিয়ে আপনি অপারেশন করে দিবেন, বাট আপনাকে জানতে হবে যে না, 35% কম যদি থাকে এই ক্ষেত্রে এই পেশেন্টের আমি ইলেকটিভ সার্জারি করবোই না। সো অন্য অপশন যাই দেখ না কেন, আপনার অ্যান্সার হবে পোস্টপোন দ্য সার্জারি ফর দিস সেটিং অ্যান্ড রেফার টু এ কার্ডিওলজিস্ট। তারপর কার্ডিওলজিস্ট তাকে ট্রিটমেন্ট করবে, তার হার্টের অ্যাক্টিভিটিস আরো বাড়বে, তারপর আপনি সার্জারি করবেন। তারপর ধরেন বললো যে আপনি পেশেন্টের হচ্ছে একটা সার্জারি করতেছেন, পেশেন্ট হচ্ছে কারেন্টলি হচ্ছে 4-5টা ওষুধের নাম দিল, এই ওষুধগুলো খাচ্ছে, এগুলোর মধ্যে আপনি কোনটা কন্টিনিউ করতে পারবেন, কোনটা আপনাকে বন্ধ করতে হবে। যেমন দেখেন এখানে বলা আছে বিটা ব্লকার এবং এসিই ইনহিবিটর, দিস ড্রাগস শুড বি কন্টিনিউড। তাহলে হার্ট ফেলিওরের পেশেন্টের ক্ষেত্রে পেশেন্ট যদি বিটা ব্লকার এবং এসি ইনহিবিটর খেয়ে থাকে, তাহলে এই ওষুধগুলো আমি বন্ধ করতে পারবো না, এগুলো আমাকে কন্টিনিউ করতে হবে। আবার আরেকটা মজার জিনিস দেখাই, এইখানে দেখেন ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে বলা আছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম মানে এসি ইনহিবিটর এবং রিসেপ্টর ব্লকার গুলা শুড বি অমিটেড 24 আওয়ার্স প্রায়র টু সার্জারি। তার মানে কি দাঁড়াইলো, একটা পেশেন্ট এসি ইনহিবিটর খাচ্ছে, তার প্রিভিয়াস হিস্ট্রি যদি ইসকেমিক হার্ট ডিজিজ হয়, মানে ইসকেমিক হার্ট ডিজিজের জন্য সে এসি ইনহিবিটর খায়, সেই ক্ষেত্রে আপনি এই ওষুধটা অপারেশনের 24 ঘন্টা আগে বন্ধ করে দিবেন। কিন্তু সেম ওষুধটাই পেশেন্ট যদি হার্ট ফেলিওরের জন্য খায়, এটাকে কিন্তু আপনি তখন বন্ধ করতে পারবেন না, এটাকে আপনাকে কন্টিনিউ করতে হবে। সো একই জিনিস, জাস্ট সিনারিওটা চেঞ্জ। সব কথা বলবো, একটা পেশেন্ট আসছে, আপনি তার ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেমি করবেন, পেশেন্টের প্রিভিয়াস ইসকেমিক হার্ট ডিজিজের হিস্ট্রি আছে, আরেকটাই বলবে পেশেন্টের প্রিভিয়াস হার্ট ফেলিওরের হিস্ট্রি আছে, পেশেন্ট ইজ কারেন্টলি টেকিং এসি ইনহিবিটরস, হোয়াট উইল ইউ ডু বা হোয়াট উইল বি নেক্সট স্টেপ। তাহলে জাস্ট ইসকেমিক হার্ট ডিজিজ থাকলে আপনি সেটা 24 ঘন্টা আগে বন্ধ করবেন, আর যদি হার্ট ফেলিওর থাকে আপনি এটা বন্ধ করতে পারবেন না। সো এইটুকের জন্য কিন্তু আপনার ডিসিশন চেঞ্জ হচ্ছে। সো পড়ার সময় এগুলো মাথায় রাখতে হবে। তারপর দেখেন অ্যান্টিকোয়াগুলেন্টের কথা বলতেছিলাম। যেমন একটা পেশেন্ট হচ্ছে অ্যারিথমিয়ার জন্য ওয়ারফারিন নিচ্ছে,
তাহলে এই ওয়ারফারিনটা হচ্ছে আপনাকে 5 দিন আগে বন্ধ করে দিতে হবে। আবার পেশেন্ট হচ্ছে ধরেন অ্যান্টিথ্রম্বিন যে ড্রাগস গুলো আছে যেমন ডেবিগাট্রান, রিভারক্সাবান, এপিক্সাবান এগুলো খাচ্ছে, এগুলো আপনার 2 থেকে 3 দিন আগে বন্ধ করলেই হবে। আবার আপনার পেশেন্ট অ্যাসপিরিন খাচ্ছে, ওটা বন্ধ করারই দরকার নেই, আপনি এটা অ্যাসপিরিন কন্টিনিউ অবস্থায় সার্জারি করতে পারবেন। তাহলে এই জিনিসগুলো আপনাকে খুঁটিনাটি জানতে হবে। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য ফর দ্য পেপার 2 সেকেন্ড পেপারে, যে কোন কোন ওষুধগুলো আমরা কন্টিনিউ করব, কোন কোন ওষুধগুলো আমার চেঞ্জ করতে হবে, আবার কোন কোন ওষুধগুলো হচ্ছে আমি যেমন চেঞ্জ করতে হবে বলতে বারবার বলতেছি, ধরুন একটা পেশেন্টের ভালভুলার হার্ট ডিজিজ আছে, পেশেন্ট হচ্ছে ওয়ারফারিন নিচ্ছে, তাহলে আপনি তখন যখন সার্জারি করবেন আপনি কি করবেন? তো সেই ক্ষেত্রে পলিসিটা হচ্ছে আমাকে ব্রিজিং অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে। ব্রিজিং অ্যান্টিকোয়াগুলেশনটা কি? আমি ওয়ারফারিনটা বন্ধ করে দিব, কিন্তু যেহেতু পেশেন্টের ভালভুলার হার্ট ডিজিজ, তাহলে এখানে কিন্তু পেশেন্টের থ্রম্বাস ফর্মেশন বা পালমোনারি এম্বোলিজমের একটা ভয় থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমি অ্যান্টিকোয়াগুলেন্টটাকে ব্রিজ করে মানে এটা চেঞ্জ করে আমি অন্য একটা দিব। সেটা কি? সেটা হতে পারে আনফ্র্যাকশনারেটেড হেপারিন, হতে পারে লো মলিকুলার হেপারিন। তাহলে কখন আমি ব্রিজিং থেরাপি দিব এটা আপনাকে বুঝতে হবে। পেশেন্ট যদি অ্যারিথমিয়ার জন্য ওয়ারফারিন খায়, এটার জন্য আমি কোনো ব্রিজিং থেরাপি দিব না, এটা জাস্ট 5 দিন আগে পোস্টপোন। বাট সেম ওয়ারফারিন যদি পেশেন্ট ভালভুলার হার্ট ডিজিজের জন্য খায়, তখন কিন্তু আমি বন্ধ করতে পারবো না, তখন কিন্তু আমার এই ওয়ারফারিনটাকে হেপারিন দিয়ে ব্রিজ করে দিতে হবে। সো এরকম খুঁটিনাটি জিনিসগুলো আপনাকে জানতে হলে এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, এবার আমি একটু পেপার 3 নিয়ে কথা বলে শেষ করে দিচ্ছি। আর বায়োস্ট্যাট তো বলার কিছু নাই। বায়োস্ট্যাট হচ্ছে আপনার সিলেক্টিভ কিছু জিনিস থেকে প্রশ্ন বেশি আসে। এটার বায়োস্ট্যাটের ক্লাসগুলো আমাদের এখানে নর্মালি আমাদের মোজাম্মেল স্যার নিয়ে থাকেন, তো স্যার সম্পর্কে তো সবাই কম বেশি জানা, নতুন করে বলার কিছুই নেই। তো ওই ব্যাপারে স্যার আপনাদের ওই ক্লাসগুলোতে গাইড করবেন। আমি এবার একটু পেপার 3-তে আসি। পেপার 3-তে মৃদুল ভাই যেটা বলতেছিলেন যে এখানে আপনার হচ্ছে মেইনলি প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি এই টপিকস গুলো আপনাকে কভার দিতে হবে আর কি। তো এখানে যেটা হয় যে প্যাথোলজির বেসিক প্যাথোলজি থেকে যেমন প্রশ্ন আসে, সিস্টেমিক প্যাথোলজি থেকেও প্রশ্ন আসে। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে এরকম খুঁটিনাটি বিভিন্ন জিনিস থেকে প্রশ্ন হয়। তো আমি একটু দেখানোর চেষ্টা করি যে পড়ার সময় আমরা কিভাবে পড়বো। যেমন ধরেন এর একটা অ্যাপসেস, খুব নিরীহ একটা জিনিস, কিন্তু এখানেই ছোট 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 অনেক কিছু লেখা আছে। যেমন একটা অ্যাপসেসের ক্ষেত্রে কোন কোন অর্গানিজমস গুলো দায়ী, যখন এখানে পাস ফর্মেশন হয় এই পাসের কম্পোনেন্ট গুলো এখানে সুন্দর করে লেখা আছে। দেখেন, দ্য পাস ইজ কম্পোজড অফ ডেড অ্যান্ড ডাইং হোয়াইট ব্লাড সেল, প্রিডমিনেন্টলি নিউট্রোফিল এবং ব্যাকটেরিয়াল টক্সিন। তাহলে পাসের কম্পোজিশন আপনি এখানে পেয়ে গেলেন। আবার আমরা গ্র্যানুলেশন টিস্যুর নাম কম বেশি সবাই জানি। তাহলে এই গ্র্যানুলেশন টিস্যু তৈরি হয় কি দিয়ে? এটা তৈরি হয় ম্যাক্রোফেজ, ফাইব্রোব্লাস্ট এবং নিউ ব্লাড ভেসেল দিয়ে। তাহলে এই ছোট 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 জিনিসগুলা ইনফরমেশন গুলা আপনার বেসিক যে প্যাথোলজি শিট ওখানেও হয়তো আছে। আপনি ওখানে দেখবেন পাসের কম্পোজিশনে 7টা-8টা জিনিসের নাম দেওয়া আছে, কারণ ওগুলা হচ্ছে তো আপনার একদম বেসিক, মানে বেসিক প্যাথোলজি বই থেকে নেওয়া, রবিন্স। কিন্তু আমার রবিন্সের 7টা পয়েন্টে 7টা মনে রাখার দরকার নেই, আমার মনে রাখতে হবে বেরি লাভে যে 3-4টা কথা আছে সেই 3-4টা কথা। তার পড়ার সময় আমাকে ওটা মাথায় রাখতে হবে। একইভাবে গ্রানুলেশন টিস্যু, গ্রানুলেশন টিস্যুর হিউজ একটা ডেফিনেশন আছে, দেখবেন বেসিক বইগুলোতে দেওয়া আছে। আমার ওটা দরকার নাই, আমার দরকার হচ্ছে বেরি লাভে কি বলা আছে। তার পড়ার সময় আমাকে এই ক্লিনিক্যাল কোরিলেশনটা করা খুব জরুরি। তারপর আমি আরেকটু দেখাই, ধরেন লিভার ফাংশন টেস্ট। এখানে ইন্টারেস্টিং কিছু কথা বলা আছে, যেমন এই যে এটা, যে আমরা কি কি লিভার ফাংশন টেস্ট করি, এটা আপনারা ফিজিওলজিতেও পড়বেন, প্যাথোলজিতেও পড়বেন। তো এখানে কিছু ইন্টারেস্টিং কথা, যেমন ধরেন আপনাকে একটা সিনারিও দিবে বা একটা কোশ্চেন করবে যে এক্সট্রা হ্যাপাটিক কোন কোন কন্ডিশনে অ্যালকালাইন ফসফেটেস বেড়ে যায়। এটা আপনি যদি বেসিক প্যাথোলজির বইয়ে দেখেন, ওখানে দেখবেন যে 7-8টা ডিজিজের নাম দেওয়া আছে। বাট আপনার 7-8টা মনে রাখার দরকার নেই, আপনার মনে রাখতে হবে বেইলাভে কি বলছে। বেইলাভে দেখেন খুব সুন্দর করে বলে দিছে যে এএলপি যেটা, এটা তো আমার পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস, যেমন ধরেন যে কোলেস্ট্যাটিক লিভার ডিজিজ অথবা বিলিয়ারি অবস্ট্রাকশন যদি হয়, সেক্ষেত্রে আমার অ্যালকালাইন ফসফেটাস বাড়বে, এটা আনডাউটেডলি। কিন্তু এর সাথে আর কোন কোন কন্ডিশন এএলপি বাড়ে এখানে দেখেন পার্টিকুলারলি বলে দিচ্ছে, প্যাজেট ডিজিজ এবং প্রোস্টেট ক্যান্সার, দুইটা কথা বলা আছে। তাহলে এই দুইটা আপনাকে টোটস্থ রাখতে হবে, এবং পরীক্ষায় যদি এসবি আকারে আসে তাহলে সেটা অ্যান্সার করবেন, যদি ট্রু ফলস আসে আপনাকে এই দুইটা অপশন খুঁজে বের করতে হবে। অর্থাৎ পড়ার সময় আমার পড়াটা হবে হচ্ছে বেরি লাভ বেস্ট। আমি বেসিক বইয়ে 7-8টা পয়েন্ট আছে, আমার দরকার নেই, আমার দরকার বেরি লাভে কি আছে। তারপর আরেকটা দেখাই, যেমন ধরেন এটা, যে একটা পেশেন্টের একটা সিনারিও দিবে আপনাকে। একটা পেশেন্ট হচ্ছে একটা অ্যাকিউট ইমার্জেন্সি বা একটা অ্যাকিউট সার্জিক্যাল ইমার্জেন্সি, একটা সার্জিক্যাল কন্ডিশন নিয়ে আপনার কাছে আসছে, আপনি কি ইনভেস্টিগেশন করাবেন?
তো আমরা কম বেশি যেমন আমাদের ইয়েতে এমবিবিএস লাইফে পড়ে আসছি, একটা পেশেন্ট যখন আমার পারফোরেশন সাসপেক্ট করি আমরা কি করি, আমরা ছোটবেলায় কি পড়তাম যে প্লেন এক্স রে অ্যাবডোমেন ইন ইরেক্ট পোস্চার উইথ বোথ ডোম অফ ডায়াফ্রাম অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, এরকম ভাবে আমরা পড়ে আসছি। বাট 28th এডিশনের বেরিলাভে কিন্তু বলছে চেস্ট এক্সরে করার কথা, তারা কিন্তু অ্যাবডোমিনাল এক্সরের কথা বলেই নেই। তাহলে এটা আমার দরকার যে আমি ক্লিনিক্যালি যাই করি না কেন, বেরিলাভে সরাসরি বলা আছে যে একটা অর্গান পারফরেশনের পেশেন্ট যদি আসে, আমার চেস্ট এক্সরে হচ্ছে দ্য আইডিয়াল ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন। তাহলে এটা আপনাকে মাথায় রাখতে হবে। আবার একইভাবে ধরেন একটা পেশেন্ট হচ্ছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে আপনার কাছে আসছে, সেই ক্ষেত্রে আমার বেস্ট ইনভেস্টিগেশন মডালিটি কি? আমরা বায়োল অবস্ট্রাকশনের পেশেন্টরা নর্মালি ক্লিনিক্যালি কি করি, আমরা করি হচ্ছে এক্স রে অ্যাবডোমেন করি, যেখানে আমরা এয়ার ফ্লুইড লেভেল দেখি। কিন্তু বেরিয়ে বলা আছে সিটি স্ক্যান ইজ দ্য মডালিটি অফ চয়েস। আপনি যাই করেন না কেন, যদি প্রশ্ন আপনাকে বলে হোয়াট ইজ দ্য বেস্ট মডালিটি অফ চয়েস, আপনার অ্যান্সার কিন্তু হবে সিটি স্ক্যান, একটা অ্যান্সার কিন্তু এক্স রে অ্যাবডোমেন হবে না। একইভাবে ধরেন আপনার এখানে অনেক সিনারিও দেওয়া আছে যে কোন পেশেন্টের হচ্ছে, আপনি যেমন একটা ট্রমা পেশেন্ট আপনার কাছে আসছে, ট্রমা পেশেন্টকে আপনি ফার্স্টে আসার পর আমরা নর্মালি কি করি, এটিএলএস প্রোটোকল অনুযায়ী অ্যাসেস করি, অ্যাসেস করে আপনি দেখলেন পেশেন্টটা হেমোডাইনামিক স্টেবল, তাহলে সেই ক্ষেত্রে আপনি তাকে হচ্ছে সিটি স্ক্যান করতে পাঠাবেন। কিন্তু সেম পেশেন্টে যদি হেমোডাইনামিক্যালি আনস্টেবল হয়, আপনি তাকে কিন্তু সিটি স্ক্যান করতে পাঠাতে পারবেন না, কারণ সিটি স্ক্যান টেবিলে দেখা যাবে পেশেন্ট এক্সপায়ার করছে। ইন দ্যাট কেস পেশেন্টকে আপনার ইমিডিয়েটলি ওটি টেবিলে তুলে ল্যাপারটমি করতে হবে, কারণ পেশেন্টকে লাইফ সেভিং করতে হবে। ধরেন একটা পেশেন্ট ট্রমা নিয়ে আসছে, ইন্টারনাল হেমোরেজ হচ্ছে, অ্যাবডোমেনে স্প্লেনিক আর্টারি বা স্প্লেনিক ভেইনের রাপচার হয়ে গেছে, অথবা কোনো একটা মেজর ভেসেল ইনজুরি হয়ে গেছে, তো ওই পেশেন্টকে আপনি সিটি স্ক্যান করতে পাঠালে সিটি স্ক্যান করে আস্তে আস্তে রোগী কিন্তু এক্সপায়ার। তো ইন দ্যাট কেস আমার ওই সিটি স্ক্যান পর্যন্ত অপেক্ষা করার কোনো সুযোগ নাই, আমাকে ইমিডিয়েটলি গো ফর এক্সপ্লোরেটরি ল্যাপারটমি অ্যান্ড রিপেয়ার দ্য ব্লিডিং ভেসেল। তাহলে এই খুঁটিনাটি কথাগুলো আপনার এই চ্যাপ্টারে খুব সুন্দর করে করে বিভিন্ন সিনারিও দেখে মনে হয় অনেক বড় চ্যাপ্টার, কিন্তু পড়া হচ্ছে একদম লিমিটেড। তাহলে আমরা পড়ানোর সময় ওই জিনিসগুলো আপনাদেরকে হাইলাইট করে দেবো যে এখানে এটা আছে, এখানে এটা আছে, আপনার কাজ হচ্ছে জাস্ট ফলো করা। ওকে, তো জাস্ট মানে একটু মনে হয় বোরিং হয়ে যাচ্ছে, আমি আর খুব বেশি সময় নিব না। জাস্ট উদ্দেশ্য ছিল একটা আইডিয়া দেওয়া যে অ্যাকচুয়ালি আমরা যখন পড়বো, বারবারই যে বলতেছি আমরা বেরিলাভ বেসড পড়াশোনা করবো, অ্যাকচুয়ালি পড়াশোনাটা কিভাবে হবে। তাহলে একসাথে যদি বলি আমাদের যে পড়াশোনার রিসোর্স কি হবে, রিসোর্স হচ্ছে মেইনলি বেরিলাভ, এটার কোনো বিকল্প নাই। তবে বেরিলাভ সিলেক্টিভ পোর্শন, বেশি পড়ে সময় নষ্ট করা যাবে না, পড়াশোনায় মনে হয় যে আরেকটু পড়ি আরেকটু পড়ি, কিন্তু ওই লোভটাকে সংবরণ করতে হবে, কারণ সবকিছু পার্ট ওয়ানের জন্য না, পার্ট ওয়ানের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই শুধু পড়বেন, যেটা আপনার ফাইনালের টপিক ওইটা এখন এখানে দেখতে গিয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। তো আমাকে সিলেক্টিভ পড়তে হবে। আর তার সাথে আমার বেসিক অ্যানাটমি, বেসিক ফিজিওলজি, বেসিক প্যাথোলজি খুব ভালোভাবে পড়তে হবে আলাদা করে, এবং তার সাথে হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। তো এই আপনাদের বেরিলাভ তো সবারই আছে, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর বাকি যে টপিকগুলো আছে বেসিক শিট, এগুলোর জন্য আমাদের স্পার্কের যে বই আপনারা জানেন কম বেশি সবাই যারা আমাদের সাথে কানেক্টেড, অনেকে হয়তো পেয়েও গিয়েছেন, যে আমাদের যে ফাইনাল দ্য ফাইনাল স্পার্ক যে বইটা আছে বেসিক সাবজেক্টের জন্য, এইটাই আই গেস মোর দ্যান এনাফ, কারণ এখানে আপনি আপনার এফসিপিএস পার্ট ওয়ানের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স গুলা কিভাবে অ্যান্সার করতে হয়, স্পেশালি ট্রু ফলস গুলা, এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। জাস্ট আপনি আপনার মতো করে পড়ে নিলে মানে মোর দেন এনাফ। আসলে এখানে অনেক বেশি আছে, বলতে গেলে এত কিছু আপনার লাগবে না, আপনাকে সিলেক্টিভ যেগুলো এফসিপিএস পরীক্ষায় আসে ওই টপিক গুলাই কোশ্চেন ব্যাংক দেখে দেখে ওই টপিক গুলো আপনি বই থেকে পড়ে নেবেন। আর তার সাথে বেইলাভের ক্লিনিক্যাল কোরিলেশন যদি আপনি কমপ্লিট করতে পারেন, এক্সপেক্ট করতে পারেন যে ইনশাল্লাহ আহ, ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে। তো অনেক কথা বললাম, আপনাদের দিক থেকে যদি কিছু বলার থাকে বা কোনো ফিডব্যাক বা কোনো কোশ্চেন থাকলে প্লিজ শেয়ার করবেন। কোনো কোশ্চেন কি আছে? অনেকক্ষণ কথা বললাম আমি, আপনাদের কোনো কোশ্চেন থাকলে প্লিজ ফিল ফ্রি টু আস্ক। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো। স্পার্ক ফাইনাল যেটা ওটা আমি পেয়েছি হাতে, তাহলে ওখান থেকে বেসিক আর শুধু রাখবো বেরিলাভ সাথেই তো। ভাইয়া বুঝিনি, আরেকবার বলুন প্লিজ। আমি বললাম যে আপনি যদি বেসিকের জন্য যে রিসোর্সটা, যে স্পার্ক ফাইনাল আর হুম, বেরিলাভ শুধু রাখলেই হবে। জি জি রাইট। আপনার সবও না, কারণ যে যেটা হয় যে আপনাকে জাস্ট কোশ্চেন ব্যাংক তো কম বেশি আছে, বা এই আমাদের যে বেসিক যে শিট, ওই শিটের মধ্যে আপনার হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন গুলো ডিসকাস করা আছে। আপনার কাজ হবে যেই টপিক গুলো থেকে প্রশ্ন আসতেছে সেই টপিক গুলো ভালো করে পড়া, মানে সব পড়তে হবে এমন না। যে টপিক গুলা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আসছে সেগুলো পড়বেন, তার সাথে আপনার মেইন ফোকাসটা থাকবে বেরিলাভ। বেরিলাভে খুব ভালো জোর দিতে হবে এবং খুব ভালো সময় দিতে হবে আপনাকে। আর ভাইয়া যে বেরিলাভের যে বিষয়টা, ওটা কি কোনো
পিডিএফ কি ক্লাসের মধ্যে দিয়ে দিবেন নাকি আমরা আমরা কিভাবে যেটা করবো করি আর কি? ইউজুয়ালি যে আমরা হচ্ছে যে পোর্শনটা আমরা দাগাবো বা যেই জিনিসগুলো অ্যাড করব ক্লাস শেষে ওই মার্কড পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। সো আপনারা ওইভাবে আপনাদের বইয়ে দাগিয়ে নেবেন বা নোট করে নেবেন, সেটা আপনার চয়েস। বাট আমরা ক্লাসে যে জিনিসগুলো এক্সট্রা লাগবে বা যে জিনিসগুলো একটু ক্লিয়ার করতে হবে ওই জিনিসগুলো আমরা মার্ক করে অ্যানোনেট করে এগুলো হচ্ছে আপনাদেরকে পিডিএফটা প্রোভাইড করে দেবো। তো আপনি চাইলে সেটাও পড়তে পারেন, বা আপনার অনেকে পছন্দ করে যে না আমি আমার মতো করে দাগাবো, তাহলে সেটা দেখে দেখে আপনি আপনার বই হাইলাইট করে নিতে পারেন, সেটা আপনার চয়েস। বাট আমরা পিডিএফ প্রোভাইড করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর তো ক্লাস তো হবে হ্যাঁ হ্যাঁ, আপনাদের কালকে থেকেই তো আমাদের। ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স কালকে থেকেই মনে হয় আপনাদের প্যাথোলজি দিয়ে শুরু হবে ইনশাল্লাহ। তো আর ক্লিনিক্যাল ক্লাসগুলা খুব সম্ভবত প্রথম ক্লিনিক্যাল ক্লাসটা হচ্ছে 21 তারিখ। আপনাদের রুটিন তো ইন দ্য মিড ডে আশা করি সবাই পেয়ে গেছেন, তো ওইভাবে আমরা আস্তে আস্তে আগাবো ইনশাল্লাহ। সো বেশি স্ট্রেস নেওয়ার কিছু নাই। জাস্ট মেইন যে কি ফ্যাক্টর হবে সেটা হচ্ছে যে আপনার ধারাবাহিকতাটা ধরে রাখা। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে যখন আমরা ক্লাসগুলো শুরু করি তখন আমাদের যে উৎসাহটা থাকে বা যে মোটিভেশনটা থাকে, এরপর আস্তে আস্তে সেটা গ্র্যাজুয়ালি কমে আবার পরীক্ষার আগে বেড়ে যায়। এটা আসলে খারাপ। আমাকে ধারাবাহিকতাটা মনে ধরে রাখতে হবে, কারণ মাঝখানে অনেক কিছু আসতে পারে। কারণ কম বেশি সবারই বিভিন্ন ইস্যুস থাকে, কম বেশি সবাই কোনো কোথাও না কোথাও জব করি, ফ্যামিলি ইস্যুস থাকতে পারে, রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে ঈদ পূজা এসব ছুটি থাকতে পারে। বাট হোয়াট এভার, আমাকে কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে, এবং সেটা ধরে রাখতে পারলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু অ্যাচিভ করতে পারবো। আর আমাদের দিক থেকে আমরা আমাদের লেভেল বেস্ট চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। যে কোনো সমস্যা হলে গ্রুপ তো আছেই, গ্রুপে কম বেশি সব মেন্টরই অ্যাড আছেন। যে কোনো কোশ্চেন, যে কোনো কনফিউশন থাকলে আপনারা ওখানে শেয়ার করবেন, আমরা আমাদের সাধ্য মতো আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো ইনশাল্লাহ এটা জানার আহ ছিল। আর আমি জি, পড়াশোনার দিক মানে এই পড়াশোনার মানে এই সাইড থেকে অনেক বছর দূরে আমার, মানে বুঝতে সেক্ষেত্রে পেরেছি। একটু হয়তো আশা হয়তো সবকিছু মিলে ইনশাল্লাহ হয়তো ভালো কিছু হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালো কিছু হবে, সেটাই যেটা ইয়ে আর কি। বিভিন্ন কারণে অনেক সময় গ্যাপ থাকতেই পারে, এটা খুব একটা মেজর ইস্যু না। যদি নেক্সট যে কয়দিন আমার হাতে আছে আমি যদি আমার কনসিস্টেন্সি ধরে রাখতে পারি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কারণ এফসিপিএস এর পড়া কিন্তু যেটা বললাম যে আহ, মানে বেইলি লাভ ঠিক আছে, বাট বেইলি লাভের সিলেক্টিভ পোর্শন সেটা পড়তে খুব বেশি সময় লাগবে না। আবার একইভাবে বেসিক যে পোর্শন গুলো ওগুলাও খুব বেশি না, কিন্তু আপনি হঠাৎ করে 2 মাসের প্রিপারেশন যেমন শেষ করতে পারবেন না, আবার 6 মাস মোর দেন এনাফ। সো আপনি জাস্ট কনসিস্টেন্সি ধরে রাখতে পারলেই দেখবেন যে হয়ে গেছে। আহ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ইনশাল্লাহ দেখাতে হবে, মানে ইনশাল্লাহ। কথা হবে বা হবে জি, ইনশাল্লাহ। ওকে ভালো ভাইয়া, থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক তাহলে ইউ। আমরা আর কারো কোনো কোশ্চেন তেমন কিছু দেখতেছি না, তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করতে পারি। কালকে থেকে তো আপনাদের রেগুলার ক্লাস শুরু হবে বেসিক পোর্শন দিয়ে, আর সামনে যখন ক্লিনিক আমাদের ক্লাস রুটিন শেয়ার করা আছে সেই অনুযায়ী ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। তো সামনে আর অনেকবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।